মুন্নি আমরা অত্যন্ত আনন্দিত আমাদের আরেকজন প্রাণপ্রিয় আমাদের প্রবিসি অ্যাডমিন স্যার সাইফুদ্দিন শফু স্যার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। স্যারকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। স্যারকে ফুল দাও। ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, সারা বিশ্বের অবিসংবাদিত নেতা, বাংলার আপামর জনতা তথা মেহনতি মানুষের স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার রূপকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে অধ্যকার সায়েন্টিফিক সেমিনার অন হোপ ফর নিউ লাইফ, biliary atresia survivors and scope of liver transplantation in Bangladesh অনুষ্ঠানে শিশু সার্জারি বিভাগ Bsmmu এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আমাদের এই যাত্রাপথে অত্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, যেমন শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, রেডিওলজি ইমেজিং বিভাগ, অ্যানেস্থেসিওলজি বিভাগ, শিশু হেমাটো অঙ্কোলজি বিভাগ, হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগ এবং সর্বোপরি যার ঐকান্তিক ইচ্ছা, অনুপ্রেরণা, সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য অভিভাবক, আমি বলি আমাদের আলোর বাতিঘর, এই বিশ্ববিদ্যালয়ের প্রাণপুরুষ, পুরোধা ব্যক্তিত্ব, যার সুযোগ্য নেতৃত্ব জাদুকরী হাতের ছোঁয়ায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম থেকে শুরু করে সর্বক্ষেত্রে অভাবনীয় উন্নতি সাধিত হয়েছে। আমাদের আলোর দিশারি খায়রাট গ্রাম কাশিয়ানী উপজেলা গোপালগঞ্জের কৃতি সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি, আমাদের প্রাণপ্রিয় অভিভাবক মাননীয় উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ স্যার সহ সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। অত্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, চিকিৎসক সহ ঢাকাস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের শিশু সার্জারির যে সকল সম্মানিত শিক্ষক মণ্ডলী আজকের এই অনুষ্ঠানে, আজকের এই সায়েন্টিফিক সেমিনারে অংশগ্রহণ করেছেন, শিশু সার্জারি বিভাগের পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই। এই বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক সাজ্জাদুর রহমান স্যারের প্রতি আমাদের অশেষ ঋণ ও কৃতজ্ঞতার শেষ নাই। সাজ্জাদুর রহমান স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সেই জন্য স্যারকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, মূল সায়েন্টিফিক সেশনে যাওয়ার আগে আমাদের শিশু সার্জারি বিভাগের হেপাটোবিলিয়ারি সার্জারির কার্যক্রম সংক্ষেপে আপনাদের মাঝে তুলে ধরতে চাই। এর জন্য কিছুটা সময় চেয়ে নিচ্ছি, দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা 2016-র শেষ দিক থেকে হেপাটোবিলিয়ারি সার্জারির কার্যক্রম মোটামুটি শুরু করেছিলাম। এর মধ্যে ভয়াল একটা করোনাকাল গেল, এখান থেকে আমাদের 2-3 বছরের একটা গ্যাপ হয়েছে। তারপরেও আমরা 2016 থেকে 2023 পর্যন্ত মোট প্রায় 450-র বেশি হেপাটোবিলিয়ারি সার্জারি অপারেশন আমরা সফলভাবে করতে সক্ষম হয়েছি।
এর মধ্যে আমরা কোলেডোকল সিস্ট করেছি 120টি, বিলিয়ারি অ্যাট্রিশিয়া করেছি 110টি, পোর্টাল হাইপারটেনশন 30টি, লিভার টিউমার 57টি, ক্রনিক ক্যালসিফাইং প্যানক্রিয়াটাইটিস 17, লিভার সিস্ট 15, প্যানক্রিয়াটিক সিস্ট 12, প্যানক্রিয়াটিক টিউমার 15, স্প্লেনিক সিস্ট 10 অ্যান্ড মিসলিনিয়াস আরও 33। এই সংক্ষিপ্ত সময় এইটা অপারেশন আমরা করতে সক্ষম হয়েছি। আমরা 3 দিকপালকে নিয়ে আমরা সগর্বে এগিয়ে চলেছি। আমাদের হেপাটোবিলিয়ারি সার্জারি লিজেন্ড, আমাদের বর্তমান অভিভাবক ও চেয়ারম্যান অধ্যাপক AKM জাহিদ হোসেন স্যার, পেডিয়াট্রিক ইউরোলজি দিকপাল ও লিজেন্ড সাবেক চেয়ারম্যান অধ্যাপক রুহুল আমিন স্যার এবং নিউনেটাল সার্জারি লিজেন্ড অধ্যাপক MTS সিদ্দিকী জামাল স্যারকে নিয়ে আমরা গর্ববোধ করি। সাথে সাথে ব্যথিত চিত্তে স্মরণ করতে চাই, ভয়াল করোনায় আমরা আমাদের এক শিক্ষক অধ্যাপক গাজী জহিরুল হাসান স্যারকে হারিয়েছি। শিশু সার্জারির এই আলোকিত দিনে আমরা সবাই তার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করি। অধ্যাপক জাহিদ হোসেন স্যারের নেতৃত্বে হেপাটোবিলিয়ারি সার্জারিতে একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি বলে আমরা মনে করি। একক প্রতিষ্ঠানে একক হাতে এই সকল অপারেশন সারা বিশ্বে আসলেই বিরল। উন্নত বিশ্বে বছরে যদি 6টা বিলিয়ারি অ্যাট্রিশিয়া অপারেশন করা যায় তাহলে তারা সেটাকে যথেষ্ট মনে করে। সেখানে আমরা মাত্র 4 বছরে 110টি বিলিয়ারি অ্যাট্রিশিয়া অপারেশন সফলভাবে করতে পেরেছি। আপনারা একটু পরেই জানতে পারবেন আমাদের সেই সার্ভাইভার্স কারা। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের অভিভাবক মাননীয় উপাচার্য স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা উপাচার্য মহোদয়ের উপস্থিতিতে এবং আপনাদের সামনে আমাদের কিছুটা সীমাবদ্ধতার কথা তুলে ধরতে চাই। আমাদের এই সীমাবদ্ধতাগুলো যেমন অত্যাধুনিক সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস, সার্জিক্যাল NICU PICU পর্যাপ্ত করা, ভর্তি রোগীর আসন সংখ্যা বৃদ্ধি করা, লিভার সার্জারি এবং লিভার ট্রান্সপ্লান্টেশনে বিষয়ে বিদেশে ট্রেনিংয়ের মাধ্যমে সুদক্ষ জনবল তৈরি করা। আমরা মনে করি এ সকল বিষয়ে আমাদের প্রাণপ্রিয় অভিভাবক, আমাদের আলোর বাতিঘর মাননীয় উপাচার্য মহোদয় অবগত আছেন এবং সাথে সাথে আশা করি তিনি তার সুদক্ষ পারিষদবর্গকে নিয়ে এই অন্তরায় দূরীকরণে আন্তরিক এবং বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আপনাদের সময় ক্ষেপণের জন্য আন্তরিক দুঃখিত। এবার মূল সায়েন্টিফিক সেশন শুরু করার জন্য আমি আমাদের মেডিকেল অফিসার ডাক্তার উম্মে দিলশাদ হাবিবা মুনমুনকে ডাকার আগে, যাদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই অনুষ্ঠান, তাদেরকে ধন্যবাদ জানাইতে চাই। আমি ধন্যবাদ জানাইতে চাই ডাক্তার সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক শিশু সার্জারি বিভাগ, ডাক্তার মুনমুন মেডিকেল অফিসার। আমি প্রার্থনা করি নিকট ভবিষ্যতে তার ডেজিগনেশন পরিবর্তিত হবে। রেসিডেন্ট মামুন সহ শিশু সার্জারি বিভাগের সকল শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী, নার্সেস সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমি এই পর্বে দাঁড়িয়ে ধন্যবাদ জানাতে চাই ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস বাংলাদেশ লিমিটেডকে আমাদের সাথে থাকার জন্য, মিডিয়া সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই ইউনি হেলথ এবং ইউনিমেড ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে ধন্যবাদ। এখন আমি ডাক্তার মুনমুনকে স্টেজে এসে তার সায়েন্টিফিক পেপার প্রেজেন্টেশন করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। Hope that never dies. Hope that keeps us moving forwards. For the survivors of the biliary atresia, hope is like light for the near future. Assalamu alaikum. A very wintry good morning to you. I'm Dr. Bsmmu. Welcome you all in today's scientific seminar on Hope for New Life,
biliary atresia survivors, and scope of pediatric liver transplantation in Bangladesh. So what is it? It is a neonatal and infantile progressive obliterative cholangiopathy affecting both intra and extrahepatic biliary system. If untreated, hepatic fibrosis, cirrhosis, end-stage liver failure leading death by the age of 1 to 2 years. Current management is almost entirely surgical in 2 stages. In first stage, to restoration of bile flow and preservation of the native liver by Kasai portoenterostomy. If Kasai portoenterostomy fails or complications of liver cirrhosis occurs, then liver transplantation is considered as the second stage. This biliary atresia can be classified in 3 types based on level of the obliteration of the extrahepatic duct. In type 1, there is atresia of the common bile duct, which is 5%. In type 2, the atresia of the common hepatic duct, that is 2%. In type 3, that is the most common 90% atresia of the bile duct at porta hepatis. Etiology is still unknown, but current research suggests complex interplay between the genetic predisposition, the viral triggers like cytomegalo, rota and rio, progressive autoimmunity, or the immune dysregulation that causing the bile duct injury, the fibrosis and the biliary cirrhosis. There is also maternal microchimerism. So how we will diagnose it? We will suspect a patient with neonatal cholestasis. Biliary atresia should be our first consideration. Then this diagnosis and treatment will perform as follows. 3 things we should consider. First, prolonged jaundice, approximately 1 month after the birth. Abnormal stool color, I will show you the stool color card in a few minutes. That where you will see the acholic or pale yellow color stool, then dark brown urine and hepatomegaly. Then we will go for the blood sampling and the imaging. So this is the stool color card. The normal you see every day almost, and look at the abnormal ones. If you see these things, you should be considerate about your baby. So the diagnostic modalities include these biomarkers, where the serum gamma glutamate transferase is very important. When it is more than 300 unit per liter, you should be concerned. There is also matrix metalloproteinase 7, serum bile acid, and urinary fluid total bile acid. There are imagings we do like ultrasonogram, color Doppler ultrasonogram, shear elastography, where we see the liver stiffness, hepatobiliary scintigraphy, and MRCP. The ultrasonogram is the simplest, non-invasive, and highly diagnostic, where we see the triangular crescent with highly echogenic structure in the portal bifurcation. There is gallbladder which can be absent or small, that is less than 19 mm, or contracted. Non-visualization of the CVD. Enlarged hepatic artery diameter which is more than 1.9 mm. Presence of hepatic subcapsular flow. And in MRCP, there will be 3 features like visibility of the CVD, abnormality of the gallbladder, triangular cord thickness more than 5.1 mm. Percutaneous liver biopsy is 80% diagnostic, where we see cholestasis, bile duct plugging and proliferation, and small cell infiltrate, portal tract edema, and giant cell formation. Then we go for our Kasai procedure, the operative procedure, which can be done in open and laparoscopic way, which was invented by Morio Kasai in 1957. Now you will see the procedure a little bit. You are seeing a cord-like structure, the atretic gallbladder, dissecting going on. The CVD is identified. Now it will be ligated and dissected. Now the portal plate dissection you are watching. It is processing. This is very crucial stage. Here we have to ligate the small branches of the portal vein. Now you will see the extended dissection.
That is the small branch of the portal vein. That is the extended part of the dissection. Now rule loop is forming for end-to-side jejunostomy. By measurement, the construction is going on. You can see the rule loop now. The patency is checking, which looks good. Liver biopsy is taking. It will be sent for histopathology. And now the final anastomosis, that is the portoenterostomy with the posterior and anterior wall. Anastomosis is going on. We are almost done. So this is our final anastomosis. These are some pictures from our operative procedures. So this Kasai portal enterostomy has some modifications. There is original one, modified one, the extended one which you have just seen. The original and modified one are shallow dissection, where in the original one we use the continuous suturing and in modified we use the interruptive suturing. So what is the postoperative management? We use some adjuvant therapy with steroids, 4 mg per kg per day when the CRP is less than 1 mg. Ursodeoxycholic acid, antibiotics, vitamin supplements and antiviral drugs. These are the steroids. These are some nutritional support where we start with breastfeeding and then the complementary foods. These are the nutritional assessment. Even after all this, if there is this areflexia, rickets and xerophthalmia, we have to consider that there is nutritional deficiency with vitamin E, D, A and K, and we have to give the supplements. So the follow-up starts after 2 weeks. Then it goes on after 1 month, and after 3 months, then 3 months, up to 1 year, then yearly, where we do these blood tests like CBC, CRP, liver function test, and gamma GT, which I told you about. If it is more than 550 international unit per liter at 6 months after KP, which is Kasai, the prognosis is not good. If the albumin is less than 3.5 gram per TL, then there is poor outcome. And we also do the imagings like ultrasonogram and MRI to see the extent and degree of the fibrosis, the upper GI endoscopy yearly to see the varices, and the echocardiography. So now comes to the postoperative complication, which can be predicted from the pattern of these changes in the serum bilirubin, gamma GT, and stool color, which I have seen in the card. And also, after Kasai postoperative complications can be divided into early and late stage. The early stage, the peak is up to 3 months after surgery, where we will see the cholangitis. In late complication, there is also cholangitis, portal hypertension, varices, and portopulmonary syndrome. So what are the background factors for this? The age at operation, which should be within 60 to 70 days, types of biliary atresia, portal pressure at initial operation, presence and absence of early complications, and duration of jaundice after surgery. What should we do? We should detect it early. What do you mean by the early thing? That is, if there is persistent jaundice beyond 2 to 3 weeks of birth, if the stool color is pale, if serum bilirubin is more than 20% that is conjugated, you should consider it is biliary atresia, and the patient should be prepared for an early operation which is within 60 to 70 days.
So how we will say that this is successful operation or this is a failed operation? Successful when the serum bilirubin is less than 2 milligram per dl after 2 to 3 months of Kasai and the stool is pigmented. And failed if there is no improvement of jaundice within 3 months of surgery and the stool color is clay persistently with or without progression of liver failure. Our experience, we have done almost 110 operations, the extended Kasai port enterostomy from 2016 September to till today, except 2020, which was due to COVID. And the state of jaundice clearance was total up to 1 year, it was 63%. Major factors of satisfactory outcome after KP. First, as you know, I have already mentioned the age. It is very crucial. Then the duration of symptoms, microbile ductal size that is more than 150 millimeter, technical factors and overall the surgical skill. Factors strongly prognostic for clinical deterioration, cholangitis, portal hypertension and high gamma GT which is more than 550. So long-term functional outcome and quality of life after Kasai, there is neurodevelopmental impairments, impaired bone health and reduced quality of life. This is the research project done in Bsmmu by Professor A.K.M. Jahid Hussain, our chairman in Department of Pediatric Surgery in October 2023. These are the research works done by Dr. Nur Mohammed and Dr. Sanjay Kumar Shah in July 2019. Dr. Mohammed Mustafizur Rahman and Dr. Mohammed Rizal Karim Mojumdar in July 2020. In January 2023 by Dr. Roshan Shah, and now Dr. Noyan Chandra Sarkar is doing his thesis under Jahid sir, which is ongoing. So now let's talk about the pediatric liver transplantation. What are the indications? There is 3 major indications, that is chronic liver disease, acute liver failure and liver tumors. In chronic liver disease, there is biliary atresia and other cholestatic disease like sclerosing cholangitis, Alagille syndrome, metabolic disorder like Wilson's disease. In liver tumors, there is unresectable hepatoblastoma, hepatocellular carcinoma. So when to do this liver transplantation in biliary atresia? If the Kasai is failed, I have told you what is failed. Post-Kasai initial improvement, then liver function deterioration. Post-Kasai jaundice-free and native liver survivors with late complication. And the late cases or the delayed diagnosis who didn't have the Kasai. And why this liver transplantation needs in native liver survivors? Despite normalization of serum bilirubin after Kasai port enterostomy, there is ductular reaction and portal fibrosis persist in the native liver, causing chronic cholangiopathies progressing to cirrhosis. Complication of portal hypertension like hypersplenism, esophageal varices, hepatopulmonary syndrome, portopulmonary syndrome, recurrent cholangitis or cholestasis, synthetic liver failure and hepatobiliary tumors. Though adult liver transplantation has started in Bsmmu Medical, but yet there is no facilities available for pediatric liver transplantation in Bangladesh. We are concerned about these biliary atresia survivors who need this transplantation. They have the right to hope for their new life. So our plan is to start pediatric liver transplantation in Bsmmu Sheikh Mujib Medical University. What we need? We need a proper infrastructure, necessary instrument for our operation, proper training with team, and the team should be skilled like our doctor's team, our nursing team, our anesthesiologist. So in conclusion, nationwide awareness is absolutely necessary, including medical persons. And an ideal mass screening system is needed for early detection. And at last but not the least, an immediate facility for pediatric liver transplantation in Bangladesh for the future smile of these survivors who are present here today for biliary atresia is needed, as there is a huge burden in Bangladesh today. Thank you so much. This is our current hepatobiliary surgery team, as you can see. Thank you so much for hearing. থ্যাংক ইউ মুনমুন তার সাবলীল প্রেজেন্টেশনের জন্য। আমার মনে হয় আমাদের মাননীয় উপাচার্য স্যার মনোযোগ দিয়ে মুনমুনের কথা শুনেছেন এবং আশা করি ভবিষ্যতে স্যার এই ব্যাপারে স্যারের আন্তরিকতা তো আছেই এবং প্রয়োজনীয় ভূমিকা স্যার নেবেন, এই ব্যাপারে আমরা আশাবাদী। মুনমুনের প্রেজেন্টেশন আসলে biliary atresia একটা জটিল জিনিস। আমরা ডাক্তার যারা আছি অনেক টার্মিনোলজি আমরা নিজেরাও বুঝি না। এর মধ্যে আমাদের আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল গ্রুপ পিছে বসে আছে। এরা হচ্ছে biliary atresia সার্ভাইভার্স, যারা 2 থেকে 2.5 মাসের মধ্যে অপারেশন করেছে। অনেকের বয়স এখন 7 বছর, 8 বছর, 9 বছর আছে। এরা অনেকেই
ওরা শুধু অপারেশন করেই গিয়েছে, কিন্তু কিভাবে অপারেশন হয়েছে, অপারেশন করতে গেলে কি কি করতে হয়, এই কথাটা ওরা অনেকেই জানে না। এই জন্যে তাদের জন্য একটা ছোট্ট প্রেজেন্টেশন আমাদের ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ডাক্তার সাইফুল ইসলাম একটা বাংলায় একটা প্রেজেন্টেশন এখানে মিডিয়া এবং এই অডিয়েন্সের জন্য বাংলায় একটা প্রেজেন্টেশন দিচ্ছে। আমি ডাক্তার সাইফুলকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি তার প্রেজেন্টেশন দেওয়ার জন্য। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। শিশু সার্জারি বিভাগ বিএসএমএমু আয়োজিত সায়েন্টিফিক সেমিনার অন হোপ ফর নিউ লাইফ biliary atresia সার্ভাইভার্স অ্যান্ড স্কোপ অফ পেডিয়াট্রিক লিভার ট্রান্সপ্লান্টেশন ইন বাংলাদেশ এ উপস্থিত মাননীয় উপাচার্য মহোদয় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ স্যার ও উপস্থিত আমার সম্মানিত শিক্ষকবৃন্দ, সহকর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ আর যাদের জন্য আজকের এই আয়োজন, সেই হাসি মুখের শিশুরা ও তাদের পরিবার পরিজন, সকলকে শুভ সকাল ও সাদর আমন্ত্রণ। biliary atresia সম্পর্কে আমাদের অনেকেরই সম্যক ধারণা নেই। আজকে আমার এই উপস্থাপনের মূল উদ্দেশ্য এই রোগ নিয়ে জনসাধারণের মধ্যে সচেতনতার একটা সাধারণ ধারণা প্রদান করা। আমি ডক্টর KM সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক শিশু সার্জারি বিভাগ, আজকের উপস্থাপনা নিয়ে আপনাদের সাথে আছি। আপনারা জানবেন biliary atresia পিত্তনালীর একটি জন্মগত রোগ, যা লিভারের ভেতরে এবং বাইরে বিস্তৃত থাকতে পারে। biliary atresia রোগে জন্মগতভাবেই পিত্তনালী তৈরি হয় না, অথবা থাকলেও সেটা অকার্যকর থাকে। আপনারা অবাক হবেন, এই রোগে আক্রান্তের হার সারা বিশ্বে কম নয়। ইউরোপে প্রতি 1 লাখ জীবন্ত শিশুর মধ্যে 5 থেকে 25 জন, এবং এশিয়াতে এই সংখ্যাটা অনেক বেশি, 100 থেকে 500 জন, এবং এই রোগের অতি উচ্চ হার তাইওয়ান এবং জাপানে পাওয়া যায়। সারা বিশ্বে গড়ে 5 থেকে 10 জন প্রতি 1 লাখ জীবন্ত শিশুতে biliary atresia আক্রান্ত রোগী আছে। এর মাত্র 2% অপারেশন বা সার্জারির আওতায় আসে। এখানে সাংবাদিক ভাইয়েরা, আপনারা যেটা দেখতে পাচ্ছেন, একটা সুস্থ লিভার, পিত্তথলি এবং পিত্তনালী এবং পিত্তনালীর সংযোগ খাদ্যনালীতে দেখা যাচ্ছে। এর পরবর্তীতে এই যে বৃত্ত চিহ্নিত যে অংশ biliary atresia-য়, এই বৃত্ত চিহ্নিত অংশ পিত্তথলি এবং পিত্তনালী জন্মগতভাবে তৈরি হয় না, বা তৈরি হলেও সেটা অকার্যকর থাকে। ডান পাশের যে ছবিটা দেখা যাচ্ছে, এখানে পিত্তনালী এবং পিত্তথলি দেখা যাচ্ছে, কিন্তু এটার মধ্যে কোনো নালী তৈরি হয়নি, এটা সুতার মতো একটা অংশ দেখা যাচ্ছে। এই যে ছোট ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, লিভারে পিত্ত তৈরি হবার পরে কিভাবে সেই পিত্তথলিতে এবং পিত্তনালীতে আসে, এবং পিত্তনালী হয়ে কিভাবে খাবার হজমের জন্য খাদ্যনালীতে আসে, সেটা দেখা যাচ্ছে। একজন biliary atresia আক্রান্ত বাচ্চার ক্ষেত্রে লিভারের পিত্ত তৈরি হবার পরে এই পিত্ত নালী এবং পিত্তথলি তৈরি না হবার কারণে পিত্তটা লিভারে জমে এই লিভারটাকে নষ্ট করে দিতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন, biliary atresia রোগে লিভারে উৎপাদিত পিত্ত পিত্তনালীতে আসতে পারে না, যার ফলে উৎপাদিত পিত্ত লিভারে জমা হয়ে বিভিন্ন জটিলতা তৈরি করে। পরবর্তীতে যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা না নেওয়া হয়, তাহলে লিভার নষ্ট হয়ে এই বাচ্চাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। যেসব রোগীদের biliary atresia রোগে আক্রান্ত, বা যেসব বাচ্চারা আক্রান্ত, তাদের ক্ষেত্রে জন্ডিস, জন্মের পর থেকে জন্ডিসটা বাড়তে থাকে। এই বাচ্চারা অপুষ্টি, জীবাণু সংক্রমণ, রক্তনালীর চাপ বৃদ্ধি হয়ে রক্তবমি হওয়া, পেটে পানি আসা, এবং লিভারের কন্ডিশন আস্তে আস্তে খারাপ হয়ে গিয়ে লিভার সিরোসিস, লিভার ফেইলর, লিভার ক্যান্সার এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এখানে একটা সুস্থ লিভার কিভাবে লিভার সিরোসিসে পরিণত হয়, সেটার একটা প্রতীকী ভিডিও, ছোট্ট একটা ভিডিও আছে আমাদের কাছে।
সঠিক চিকিৎসা যদি না নেওয়া হয়, জন্মের 2 বছরের মধ্যে শতকরা 95% বিলিয়ারি অ্যাটেশিয়া রোগীর বাচ্চাদের মৃত্যু ঘটে, যেটা কারোর কাছেই কাম্য নয়। বিলিয়ারি অ্যাটেশিয়া রোগ সম্পর্কে আমাদের শিশু সার্জারি বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার AKM জাহিদ হোসেন স্যার কি বলেন আমরা একটু শুনে আসি। বিলিয়ারি অ্যাট্রেসিয়া হলো আমরা যেটা পিত্তনালী বলি। পিত্তনালীটা জন্মগতভাবে এটা হয় একদম থাকবে না, না হয় কিছু অংশ থাকবে কিছু অংশ থাকবে না, অথবা ওখানে কোনো রকমের একটা সিস্ট হয়ে যাবে। এই জিনিসগুলো যদি হয় তাহলে তার যে লিভারের যে পিত্তটা তৈরি হয় সেটা আর খাদ্যনালীতে আসতে পারে না, যার ফলে সেখানে পিত্তগুলো জমে যায় এবং আস্তে আস্তে লিভারটা নষ্ট হতে থাকে এবং আলটিমেটলি তার লিভারটা এন্ড স্টেজ লিভার ডিজিজ হয়ে সিরোসিস হয়ে যাবে। এই যে বিলিয়ারি অ্যাট্রেসিয়ায় আক্রান্ত রোগী, এদের জন্য এই বঙ্গবন্ধু মেডিকেল শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগে আমরা কি করি? বিলিয়ারি অ্যাট্রেসিয়ার প্রাথমিক চিকিৎসা কাসাই পোর্টো এন্টেরোস্টমি। কাসাই পোর্টো এন্টেরোস্টমি সম্বন্ধে বলার আগে আমরা একজন মহানায়ক সম্বন্ধে একটু জানতে চাই। এই সেই মহানায়ক যিনি ডাক্তার মরিও কাসাই, যার আবিষ্কৃত পদ্ধতিতে সারা পৃথিবীর লক্ষ লক্ষ বিলিয়ারি অ্যাট্রেসিয়া আক্রান্ত শিশুর জীবন বাঁচানো সম্ভব হয়েছে। তার নামের উপরে ভিত্তি করে অপারেশনের নাম হয়েছে কাসাই পোর্টো এন্টেরোস্টমি। অতীতে বিলিয়ারি অ্যাট্রেসিয়াকে প্রাণঘাতী এবং দুরারোগ্য রোগ হিসেবে বিবেচনা করা হতো। আমাদের শিশু সার্জারি বিভাগে বিএসএমএমইউতে আমরা যে অপারেশনগুলো করেছি তার কিছু স্থির চিত্র আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা জানেন কাসাই পোর্টো এন্টেরোস্টমি অপারেশন অত্যন্ত জটিল একটা অপারেশন এবং সারা বিশ্বে এই অপারেশন খরচ মোটেও কম নয়। একটা তুলনামূলক ব্যয় এখানে উল্লেখ করা হলো। প্রায় ইউরোপে এই কাসাই পোর্টো এন্টেরোস্টমি অপারেশনের ব্যয়ভার প্রায় 20 লক্ষ টাকা, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে 5 থেকে 6 লক্ষ টাকা, বাংলাদেশে আনুমানিক 50,000 থেকে 1 লক্ষ টাকা। আপনারা জেনে অবাক হবেন এবং খুশি হবেন, আমাদের শিশু সার্জারি বিভাগে যত বড় এবং যত জটিল অপারেশনই হোক না কেন তার অপারেশনের চার্জ মাত্র 10,000 টাকা। এখানে 50,000 থেকে 1 লক্ষ টাকা যে টাকার কথা উল্লেখ করা হয়েছে এই টাকাটা আনুষঙ্গিক অন্যান্য ব্যয়ভার সহ। এই নিষ্পাপ হাসিমুখ আমাদের অর্জন। আসুন আমরা ছোট্ট করে একজন অভিভাবকের অনুভূতি একটু দেখে নেই। জি, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রোজিয়া আফরোজ, ফাইজার আম্মু। ফাইজা হচ্ছে বিলিয়ারি অ্যাট্রেসিয়ার একজন পেশেন্ট। মানে আমি আগেও ঠিক আসলে নিজেও বিলিয়ারি অ্যাট্রেসিয়ার যে এত পেশেন্ট বাংলাদেশে, সেটা আমি শিশু হাসপাতালে গিয়ে কিছু পেশেন্ট পাই, আবার হচ্ছে ওখান থেকে স্যার আমাকে বিএসএমইউতে রেফার করেন। কে হচ্ছে শিশু হাসপাতাল থেকে বিএসএমইউর যে বর্তমান পেডিয়াট্রিক সার্জারির চেয়ারম্যান স্যারের কাছে হচ্ছে প্রফেসর AKM জাহিদ হোসেন স্যারের কাছে রেফার করা হয়। ওর তো ঠিক 2 মাস বয়সে অপারেশন করা হয়, এখন ওর বয়স হচ্ছে 2 বছর 9 মাস। এই পুরাটা জার্নি আমরা বিএসএমইউ পেডি সার্জারি ইউনিটের আন্ডারে ফলো আপে ছিলাম এবং এখনো আছি। এবং এই যে বিএসএমইউ পেডি সার্জারি যে ডিপার্টমেন্টটা, এরা আমার বাচ্চার জন্য আমি বলবো একটা ব্লেসিং। মানে পুরাটা সময় ওরা আমাকে যেভাবে সাপোর্ট করছে, আমার বাচ্চাকে ওরা যেভাবে দেখে রাখছে, আমার মনে হয় না যে আমি এই কেয়ারটা আর কোথাও পেতাম। এই জন্য আমি এবং আমার ফ্যামিলি পুরা গ্রেটফুল তাদের কাছে। যদি সঠিক সময়ে আমরা হচ্ছে এটা ট্রিটমেন্টটা করতে পারি তাহলে আমরা অনেক বাচ্চার জীবন সেভ করতে পারি। আসসালামু আলাইকুম, আমি ফাহিম আহমেদ, ফাইজা আহমেদের বাবা। প্রথমেই আসলে আমি ধন্যবাদ দিব বিএসএমইউর সকল ডাক্তার, বিশেষ করে পেডিয়াট্রিক সার্জারি ডিপার্টমেন্টের চেয়ারম্যান AKM জাহিদ হোসেন স্যারকে এবং ডক্টর মুন্নু আপা কিংবা অন্যান্য যত ডক্টররা ছিলেন, শুধু ডাক্তার না, নার্স কিংবা এই জায়গার যত সাপোর্ট স্টাফ কিংবা অন্য যারা ছিলেন, তাদের প্রচণ্ড সহায়তা আমরা পেয়েছি।
আমাদের দেশে এত চমৎকারভাবে কাঁচাই সার্জারি করা হয়েছে, কাঁচাই সার্জারি করা হবে, এবং আলহামদুলিল্লাহ আজকে প্রায় 2.5 বছর হয়ে গিয়েছে। আমার মেয়ে সুস্থ আছে, ভালো আছে। এটা আমাদের জন্য বড় একটা পাওয়া, এবং আমি আমি আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ দিতে চাই বিএসএমএমই সকল সকল। বাংলাদেশে আসলে বিলিয়ারি অ্যাট্রেসিয়াটা নতুন কিছু না। অনেক অনেক পেশেন্ট আসছেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, কিন্তু দুর্ভাগ্যজনক বশত তারা হয়তোবা সঠিক সময়ে রোগটা ধরতে পারছে না কিংবা বুঝতে পারছে না যে কি করা উচিত। আমি একজন বাবা হিসাবে এই বার্তাটা সবার কাছে দিতে চাই যে যখনই আপনারা মনে করবেন যে বিলিয়ারি অ্যাট্রেসিয়া আক্রান্ত হতে পারে আমার বাচ্চা, সঠিক সময়ে চিকিৎসার ব্যবস্থা করবেন, যেটা অবশ্যই 60 দিনের মধ্যে। এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনারা নির্ভয়ে আমাদের দেশে চিকিৎসা নিতে পারেন। প্রাথমিক চিকিৎসা, যেটা আমি আগেও বলেছি, কাঁচাই সার্জারি, এটা আমাদের দেশে এখন হচ্ছে। আমাদের দেশের যারা আছেন ওনারা অত্যন্ত সফলতার সাথে এই সার্জারিটা করে যাচ্ছেন বিএসএমএমইউতে ঢাকায়। আপনারা দেশের প্রত্যন্ত অঞ্চল হোক, ঢাকার যে কোনো জায়গা থেকে হোক, আপনারা নির্ভয়ে এখানে আসতে পারেন এবং আপনারা কাছে সার্জারি এখানে ভরসা রাখতে পারেন, যেটা আমরা দেখেছি। এবং আমার দৃঢ় বিশ্বাস, ওনাদের যে মোটো আমরা দেখেছি যে একটি শিশুকেও ওনারা বিনা চিকিৎসায় হারাতে দিতে চান না। এবার বিলিয়ারি অ্যাট্রেসিয়া নিয়ে আমাদের ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করতে চাই। বিলিয়ারি অ্যাট্রেসিয়া সার্জারি আমি ইন্ডিপেন্ডেন্টলি 2017 সাল থেকে শুরু করেছি, এবং আমার যে অপারেশনগুলো করেছি তার মধ্যে যারা বেঁচে আছে এবং যারা জন্ডিস ফ্রি এবং নেটিভ লিভার নিয়ে সার্ভাইভ করতেছে, এরকম রোগীদের বয়স 7 থেকে 8 বছর পর্যন্ত হয়েছে এখন পর্যন্ত। এবং আমি এই পর্যন্ত প্রায় 100টার উপরে অপারেশন করছি, এবং এদের মধ্যে প্রায় যারা আর্লি অপারেশন করছে তাদের সাকসেস রেট প্রায় 70-80%, আর যাদের বয়স 3 মাস অথবা 3 মাসের পরে তাদের 50%-এর লেস সাকসেস রেট। এবং আলটিমেটলি এটা এদের লাইফ এক্সপেক্টেন্সি যত বয়স যাবে আস্তে আস্তে, যদি লিভার ট্রান্সপ্লান্টের প্রয়োজন হয় তাহলে তাদেরকে, যদি লিভার ট্রান্সপ্লান্ট না হয় তাহলে তারা আলটিমেটলি লিভার ফেলিওর হয়ে মারা যাবে। এখানেই কি শেষ? এখানেই শেষ নয়, আমাদের যেতে হবে বহুদূর। আপনারা জানেন বা জেনে খুশি হবেন, কাঁচাই অপারেশনের পরবর্তী শতকরা 60% রোগীর 6 মাসের মধ্যে জন্ডিস কমে যায়। এক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্টেশনের জন্য আমরা কিছু সময় পেতে পারি। যারা 2 মাসের মধ্যে চিকিৎসা নিতে পারে না অথবা অপারেশন পরবর্তী যাদের জন্ডিস কমে না, তাদের দ্রুত লিভার ট্রান্সপ্লান্টেশনের প্রয়োজন হয়। কাঁচাই পোর্টো এন্টেরোস্টোমি বিলিয়ারি অ্যাট্রেসিয়ার স্থায়ী চিকিৎসা নয়। যে বাচ্চারা বেঁচে আছে, অপারেশন পরবর্তী ভালো আছে, তাদের পরিণতি কি? অপারেশন পরবর্তী বেশিরভাগ রোগীরই যকৃত প্রতিস্থাপন প্রয়োজন হয়। বিলিয়ারি অ্যাট্রেসিয়ার চিকিৎসা 2টা পর্যায়ে। প্রাথমিকভাবে তার একটা পেলিয়েটিভ সার্জারি করতে হয়, যেটাকে আমরা কাঁচাই পোর্টো এন্টেরোস্টোমি বলি, যেটা বয়স 2 থেকে 60 দিন থেকে 70 দিনের মধ্যে সবচেয়ে ভালো সময় অপারেশন করার। আর দ্বিতীয় পর্যায়ের অপারেশন হলো লিভার ট্রান্সপ্লান্ট। এই লিভার ট্রান্সপ্লান্টটা 2 ধরনের পেশেন্টে করতে হয়। যারা পেলিয়েটিভ সার্জারিতে ভালো থাকে, অনেকেই 7 থেকে 10 বছর পর্যন্ত অথবা আরো বেশি বয়স পর্যন্ত ভালো থাকতে পারে, ওদের কোনো একটা সময়ে লিভার ট্রান্সপ্লান্ট লাগতে পারে। আর কিছু রোগী যাদের অপারেশন করা হয় কিন্তু তাদের জন্ডিস ফ্রি হয় না, তাদের নিজস্ব লিভার দিয়ে বাঁচতে পারে না, তাদেরকে করতে হয়। আরেকটা গ্রুপ আছে যাদের অপারেশন করা যায় না, বেশি বয়সে আসে, সেই বয়সে আমরা এটা অপারেশন করতে পারি না, তাদেরকে লিভার ট্রান্সপ্লান্ট করতে হয়। শিশুদের লিভার প্রতিস্থাপন। শিশুদের লিভার প্রতিস্থাপন একটি ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা। আমরা এখনো এই একটা জায়গায় অনেকটা পিছিয়ে আছি। আমরা একটু দেখে নেই যে শিশুদের লিভার প্রতিস্থাপনে ইউরোপে প্রায় 2 কোটি টাকা লাগে। ভারতে এই শিশুদের লিভার প্রতিস্থাপনে প্রায় 60 থেকে 70 লক্ষ টাকার প্রয়োজন হয়। আমরা যদি লিভার প্রতিস্থাপন শুরু করতে পারি, বাংলাদেশে আমরা আনুমানিক ব্যয় ধরেছি 20 থেকে 30 লক্ষ টাকা। আমাদের কি প্রয়োজন? এই শিশুদের লিভার প্রতিস্থাপনের জন্য
আমাদের একটা উপযুক্ত অবকাঠামো প্রয়োজন, এর সাথে প্রয়োজনীয় যন্ত্রপাতি, সঠিক প্রশিক্ষণ এবং দক্ষ জনশক্তি। এটা গড়ে তুলতে পারলেই আমরা আমাদের এই শিশু সার্জারি বিভাগের অধীনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লিভার প্রতিস্থাপন শুরু করতে পারব। আমি মাননীয় উপাচার্য মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। এই বাচ্চাদের লিভার ট্রান্সপ্লান্ট করতে হলে এদের যে কস্ট অনেক বেশি পড়ে বিদেশে যেয়ে করতে গেলে। আমাদের এখানে অনেক তার অর্ধেক খরচে করা যায়, বিদেশে গেলে প্রায় কোটি টাকার মতো খরচ পড়ে যায়। আমাদের এখানে অর্ধেকেরও কম খরচে করা সম্ভব, কারণ আমাদের বিএসএমইউতে এমনিতেই একটা ইনফ্রাস্ট্রাকচার গঠিত আছে। এখানে হয়তো আমাদের কিছু ম্যান পাওয়ারের ট্রেনিং করতে হবে এবং সামান্য কিছু হয়তো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, কিছু ইনস্ট্রুমেন্টের দরকার হবে। অলরেডি অ্যাডাল্ট লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে এবং তাদের সহযোগিতায় এখানে আমার মনে হয় পেডিয়াট্রিক লিভার ট্রান্সপ্লান্টও আমরা করতে পারবো। আমাদের প্রিয় সন্তানদের এই হাসি মুখ চিরস্থায়ী হোক। আসুন বাচ্চাদের এই দীর্ঘ ক্লান্তিকর যাত্রায় আমরা সহযাত্রী হই। বিনা চিকিৎসায় কোনো শিশুর হাসি মুছে দিতে দিব না, এই প্রত্যাশায় আমি ডক্টর কে এম সাইফুল ইসলাম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর সাইফুলকে। আমার মনে হয় সাইফুলের কথাগুলো সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং এই ব্যাপারে আমি এই মঞ্চ থেকে আমাদের প্রাণপ্রিয় অভিভাবক মাননীয় উপাচার্য স্যারকে আমরা বিনীতভাবে আহ্বান করতে চাই। এই ব্যাপারে স্যার উদ্যোগী ভূমিকা পালন করবেন। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা শিশু হাসপাতালের শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আমিনুর রশিদ স্যার। স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমার সামনে আছেন হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগের অধ্যাপক বিধানচন্দ্র রায় স্যার, আমাদের ডিপার্টমেন্টের এমটিএস সিদ্দিকী জামাল স্যার আছেন, বি.কে দাস স্যার, অধ্যাপক বি.কে দাস স্যার এবং ঢাকা মেডিকেলের অধ্যাপক সামিদুর রহমান স্যার। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সম্মানিত সুধীমণ্ডলী, মাননীয় উপাচার্য স্যার অত্যন্ত ব্যস্ত মানুষ, তার মধ্যেও উনি আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য আমরা তাকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু স্যারের আজকে অনেকগুলো ব্যস্ততম শিডিউল আছে। আমাদের যে সমস্ত সম্মানিত রোগী এবং তাদের অভিভাবকরা এখানে এসছেন অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে, আমরা চেয়েছিলাম সবার কাছ থেকে তাদের অনুভূতিটা নিতে, কিন্তু স্যারের সময় স্বল্পতার কারণে সবার অনুভূতি নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। বিধায় আমরা খুব দুই একজনের কাছ থেকে আমরা তাদের অনুভূতি জানতে চাই। কেউ যদি উইলিংলি আপনারা বলতে চান আপনারা বলতে পারেন, আপনাদের সামনে আমরা আপনাদের কাছে আমরা মাইক নিয়ে যাব। আসসালামু আলাইকুম। আমি তাসনিনের আম্মু। 2018 সালে আমার মেয়ের বয়স যখন 2 বছর, তখন বিলের অ্যাক্টিসে ধরা পড়েছে। তখন আমি ঢাকাতে আসি বঙ্গবন্ধু মেডিকেলে আমার মেয়েকে নিয়ে চিকিৎসা করার জন্য। তখন ডাক্তারের কাছে আমি আসছি জাহিদুল ইসলাম স্যারের কাছে, তখন সে আমাকে অনেক সহযোগিতা করেছে। আমার বাচ্চার বয়স এখন 5 বছর 5 মাস। তো অনেক কষ্ট হচ্ছে যে আমার এত দূরে এসেছি আমার মেয়েকে নিয়ে চিকিৎসা করার জন্য। আগামীতে কি হবে সেটা আমরা জানি না, কিন্তু সবার কাছে আমার অনুরোধ রইল আমার বাচ্চা জানি সুস্থ হয়। আর লিভার ট্রান্সফার করার জন্য অনুরোধ করছি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি আমরা, আমার বাচ্চাটা তাকে জানে একটু সহযোগিতা করে আপনাদের সবার মাধ্যমে আমার বাচ্চাটাকে সুস্থ করার জন্য অনুরোধ করছি আপনাদের কাছে। আমরা যে পিজি হসপিটালে আসি, জাহিদ স্যার তার স্যারেরা থাকে, আমাদের অনেক হেল্প করেছে। মা এত ভালো চিকিৎসা দেয় আমরা কখনো হয়তো কোথায় পেতাম না। পিজি আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন, জানি আমার মেয়েটা সবসময় সুস্থ থাকে। আপনাদের কাছে এই অনুরোধ রইল আমার, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনারা একটু রিকোয়েস্ট করবেন জানি আমার বাচ্চাটা আমি সুস্থ করতে পারি। আর আমাদের এত অর্থ নাই যে আমরা বাহিরে যে চিকিৎসা করতে পারবো। আপনাদের কাছে এটুকু আমার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মা, আপনার এই আকুল আবেদন। আমি মনে করি আমাদের মাননীয় উপাচার্য স্যার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আস্থাভাজন প্রিয় ব্যক্তি। আপনার এই আবেদন, আপনার এই আকুল আবেদন আমরা মাননীয় উপাচার্য স্যারের মাধ্যম দিয়ে
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা পৌঁছিয়ে দিব। ধন্যবাদ। এখন আমরা আর একজনকে আমরা বলতে দিতে পারবো, এর মধ্যে আপনারা একজন আর একজন কে বলবেন আপনারা বলেন। আজকের এই অনুষ্ঠানে সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার বাচ্চার যখন 2 মাস বয়স আমরা জানতে পারি ও সাদা পায়খানা করে, পরে আমরা আমাদের পঞ্চগড়ে ডক্টর দেখার পরে দিনাজপুরে আমাদেরকে শিফট করে, পরে ওইখানে ডক্টর দেখার পর বলছে যে এটা পিজি ছাড়া অন্য কোথাও এই চিকিৎসা হয় না। পরে আমার রুকুনুজ্জামান স্যারকে দেখায়, উনি আমাদেরকে জাহিদ স্যারের কথা বলে, ওনার কাছে এসে আমরা জানতে পারি যে আমার মেয়ে বিলিয়ারি এট্রেসিয়া হয়েছে, ওকে সার্জারি করাইতে হবে। পরে উনি আমাদের অনেক সাহায্য করেছেন, অনেক আমার বাচ্চাকে আমরা পরে হসপিটালে ভর্তি ছিলাম, ওখান থেকে ওর অপারেশন হয়েছে, এখন সুস্থ, ওর বয়স এখন 2.5 বছর। তো আমি সকলের প্রতি আমার মানে উপাচার্য স্যারের কাছে আমি আমার আকুল আবেদন যে আমার বাচ্চা যেন সুস্থ থাকে, আর পরবর্তীতে ওনারা বলেছেন অপারেশনের পর ওনার লিভার ট্রান্সফার লাগতে পারে, তো এই চিকিৎসা যেন বাংলাদেশে হয়, এটা আমার মানে অনুরোধ। আমরা আসলে আমরা অসহায়, আমরা গরিব, আমাদের সম্ভব না বাইরে গিয়ে আমাদের এই চিকিৎসা করানো। আমরা চাই যেন সরকার আমাদের এই চিকিৎসা এই ব্যবস্থা বাংলাদেশে করে দেয়, এই অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা চেয়েছিলাম অনেকক্ষণ ধরে আজকের এই প্রোগ্রামটা আমরা করব, আমাদের কিন্তু আগেই বলেছি বিসি স্যারের অত্যন্ত ব্যস্ততম শিডিউল, কিন্তু আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদের অভিভাবক যারা এসছেন তাদের অভিব্যক্তি, তাদের মতামত আমরা খুব সংক্ষেপে শুনব। এই পর্যায়ে আমি সবচাইতে মানে বিলিয়ারি অ্যাট্রিসিয়া অথবা কোলোডোকাল ম্যালফরমেশন অথবা এই সংক্রান্ত যে সমস্ত পেশেন্ট আমরা পাই আমাদের পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ থেকে, আমি পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রুকনুজ্জামান স্যারকে খুব সংক্ষেপে তার অভিব্যক্তিটা বলার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাঝে মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার আছেন, যেহেতু সময় কম আমি ভূমিকা একটু লম্বা সময় নিব না। আর ভাইস চ্যান্সেলর স্যার উনি আমাদের এই ইউনিভার্সিটিকে অনেক আপগ্রেড করেছেন এবং বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দিকেই, যেমন ওনার আমলেই এখানে লিভার ট্রান্সপ্লান্টেশন অ্যাডাল্টে শুরু হয়েছে, কিডনি ট্রান্সপ্লান্টেশন আগে থেকে হয়তো ক্যাটাগরিক কিডনি ট্রান্সপ্লান্ট এখানে শুরু হয়েছে, এবং ইন অল অ্যাসপেক্ট আমাদের মানে সব দিকে যদি বলি আমরা প্রত্যেক বিভাগে যে উন্নতি যা কিছু হয়েছে স্যারের এখানে অনেক অবদান আছে। তো আমি আশা করি যে আরও আগাবে লিভার ট্রান্সপ্লান্টেশন, এটা আসলে সময়ের দাবি। এটা যেমন বিলিয়ারি অ্যাট্রিসিয়ার রোগটার কথা বলা হইতেছে, আমরা জানি এটা 100% মর্টালিটি বাই 3 ইয়ার্স, 3 বছরের মধ্যে 100% রোগী মারা যাবে যদি সার্জারি না হয়। এখানে প্রাথমিকভাবে ক্যাসাই হয়, ক্যাসাই অপারেশন, যেটার কার্যকারিতা 7-8 বছর বা 10 বছর সর্বোচ্চ থাকতে পারে, এরপরে লিভার ট্রান্সপ্লান্টেশন আলটিমেটলি লাগবেই। এখন লিভার ট্রান্সপ্লান্টেশন আমাদের দেশে হবে না কেন? আমাদের দেশে এত কম্পিটেন্ট সার্জন এখানে, আর আমাদের এখানে বিসি স্যারও যদি সহযোগিতা করতেছেন, কাজে এটা হওয়াটা একটা খুবই সঙ্গত বিষয়। কাজে আমি চাইব যে আমি যেটা ডাটা বলি, মানে আপনারা এটা জানেন কি না, যে একটা পেডিয়াট্রিক সার্জারির বিলিয়ারি অ্যাট্রিসিয়ার পেশেন্ট মেজরিটি কিন্তু আমাদের বিভাগ হয়েই আসে। যেমন গত 2023 সালে আমার কাছে 57 জন রুগী বিলিয়ারি অ্যাট্রিসিয়ার আসছে, তার মধ্যে মেজরিটি অ্যাবাউট মোর দেন 50% কাম আফটার 2 মান্থস, যখন আস্তে আস্তে বিলিয়ারি অ্যাট্রিসিয়ার অপারেশনের সুযোগটা চলে যায়। কাজে একটা হলো মাঠ পর্যায়ে বিলিয়ারি অ্যাট্রিসিয়া আর্লি পিক আপ করতে হবে এবং আর্লি ক্যাসাই করার ব্যবস্থা করতে হবে, এবং ক্যাসাই যাতে সাকসেসফুল হতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, এবং সর্বশেষ যে লিভার ট্রান্সপ্লান্টেশন যাতে করে হয় বলে জরুরি ব্যবস্থা নিতে হবে। আমার তো মানে আমার বিভাগ থেকেই
বছরে 10-20টা রোগী আমরা লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে পারবো, করার সুযোগ মানে এই ধরনের রোগী আমরা দিতে পারবো। কাজে এখানে জাহিদ স্যার আছে, উনি ইজ ভেরি মাচ ডাইনামিক এবং কম্পিটেন্ট। আই থিঙ্ক যে ওনার কাছে রোগী আমি যখনই পাঠাই উনি সব রোগী দেখেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেন। আমার মনে হয় জাহিদ স্যার যদি চান এবং ভিসি স্যার যদি এভাবে প্রয়োজনীয় সহযোগিতা করেন তাহলে এটা পসিবল, এটাকে সাকসেসফুল করা খুবই সম্ভব। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। আমি এখন হেপাটোবিলিয়ারি সার্জারির সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক মহসিন স্যারকে তার মতামত এবং পরামর্শ দেওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। Assalamu alaikum. Respected Vice Chancellor, Professor Muhammad Sharafuddin Ahmed Sir, Bangabandhu Sheikh Mujib Medical University, four Vice Chancellors, Administration, Professor Sharafuddin, my respected teachers, colleagues, and representatives of print and electronic media, sponsors, ladies and gentlemen, and residents of Bsmmu. Assalamu alaikum. Very good morning to you all. First of all, I would like to extend my gratitude to the organizers, the Pediatric Surgery Department, especially Chairman of the Chairman, Professor Dr. Jahid, for inviting me to this scientific seminar. The name is Hope for New Life. Topic is biliary atresia, survivors and scope of pediatric liver transplantation in Bangladesh. We already started a liver transplant program in our department, Bangabandhu Sheikh Mujib Medical University, in hepatobiliary pancreatic surgery. Already 1st January 2023, we done a successful living donor liver transplantation in adult people. In the 1st January 24, we already crossed 1 year. The patient is well and alhamdulillah, no complications. So for biliary atresia, you know, already discussed by the pediatric surgeon what is biliary atresia and what are the complications of biliary atresia. The important surgery is the Kasai surgery. But after Kasai surgery, it is a breathing operation. That is just like before doing the kidney transplantation, this is just like a dialysis. In the meantime, I give my heartfelt thanks also from our department to our Vice Chancellor Sir. Under his leadership, continuous monitoring, recently another cadaveric kidney transplantation done in the last Thursday. So again, congratulations to our Vice Chancellor Sir. Under his leadership, first ever cadaveric liver transplantation done, and it will be continued. So in the meantime, actually, with the hepatobiliary surgery department also taking preparation to do the cadaveric liver transplantation. Actually, in liver transplantation, pediatric liver transplantation, adult liver transplantation, there is no separation. Liver transplant department is only department. Here, pediatric liver transplantation, cadaveric liver transplantation, living donor, adult liver transplantation, all can be done in under one roof. But in cases of pediatric liver transplantation, it is more easier than the adult liver transplantation. As the mother or father, mostly mother, always remain ready to give liver, part of the liver, only segment 2-3.
in case of pediatric liver transplantation. We don't need the large portion of the liver, but in case of adult, we need actually most of the right globe. So it is one advantage in case of pediatric liver transplantation. So whenever the liver transplant program, pediatric surgery will start, actually I mean that we should do this liver transplantation in a joint venture. We can do it along with, so that there should not be any shortage of donor. Actually, donor is always in the home, parents. Most of that, or parents always, mother more, father also given, but always mother try. If cross-matching, everything is okay. The last of all, I thanks to Professor Jahid that you have taken initiative to start the liver transplantation in pediatrics people. Yes, we are with you, and you also remain with us. So we can proceed in a joint venture. Actually, under the leadership of our Honorable Vice Chancellor, Professor Sarfuddin Sir, whenever he seen me, he never asks, how are you? He always asks, when? Mohsin, are you ready? So it always, we always remain in a tension. The sir will ask me, still occasionally sir walking in the way, I walking other way. Yes, I cannot give answer to the sir always. So under the leadership, already we finished one successful living donor liver transplant program in Bsmmu in Bangladesh. That is in January 23. So hope already field is ready. Field is ready, but we needed help from India. Actually, anything before even kidney transplantation, before starting, one professor from India helped here. Now it is fully organized. Like this, our liver transplant program will all be continued along with pediatric surgeon. Thank you very much. থ্যাংক ইউ স্যারকে। আমি বিনীতভাবে আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। স্যারের, আমাদের মাননীয় উপাচার্য স্যারের অত্যন্ত ব্যস্ততম শিডিউল, স্যারের আরও অনেকগুলো প্রোগ্রাম আছে। স্যার আমাদের মাঝে এখন স্যারের বক্তব্য উপস্থাপন করবেন, কিন্তু স্যারের বক্তব্য উপস্থাপনের পরেও আমাদের প্রোগ্রাম নয়, এটা মাননীয় উপাচার্য স্যারের প্রোগ্রাম। আমরা যাতে সবাই থাকি এই ব্যাপারে স্যার সবাইকে নিশ্চয়ই সেই নির্দেশনা দিয়ে যাবেন। আমি এখন আমাদের প্রাণপ্রিয় অভিভাবক, শিশু সার্জারি বিভাগের সাথে যার আমি মনে করি রক্তের সম্পর্ক, আমরা সামান্য কিছু করলেই স্যার অত্যন্ত খুশি হন। আমাদের প্রত্যেক ডাকে স্যার সশরীরে হাজির হন। এই জন্য এই মঞ্চ থেকে আবারও আমাদের কৃতজ্ঞতা। শিশু সার্জারি বিভাগ বিএসএমইউ এর পক্ষ থেকে স্যারের কাছে অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে আমি আশা করি আজকে আমাদের দাবি, জনতার দাবি, এই দাবির প্রতি স্যার নিজেও একাত্ম হবেন এবং সেই ব্যাপারে উদ্যোগী ভূমিকা পালন করবেন। আমি এখন মাননীয় উপাচার্য স্যারকে মাইক দিচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সুশঙ্কর। প্রথমেই বলে নেই যে আমাদের এক চেয়ারম্যানের শোক সভায় যাব, আমি চলে গেলেও এই অনুষ্ঠানটি চলবে, আপনারা সবাই উপস্থিত থাকবেন। আজকে একটা ব্যতিক্রমধর্মী হোপ ফর নিউ লাইফ এই অনুষ্ঠান, এর সম্মানিত সভাপতি প্রফেসর একেএম জাহিদ হোসেন, আমাদের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈফুদ্দিন আহমেদ, উনি উপস্থিত আছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় পেডিয়াট্রিক সার্জারির প্রথম প্রবক্তা
প্রফেসর সাজ্জাদুর রহমান, মঞ্চে উপবিষ্ট অন্যান্য পেডিয়াট্রিক সার্জারির পুরোধা, উপস্থিত ফ্যাকাল্টিবৃন্দ, রেসিডেন্টবৃন্দ, আমার মিডিয়ার কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই বিশ্ববিদ্যালয়, জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে, সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি কয়েকটি কথা বলতে চাই। আজকে যাদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি এরা সারভাইভার। আমরা দেখলাম বিলিয়ারি অ্যাট্রেসিয়ায় যদি 2 মাস থেকে অর্থাৎ 60 দিন থেকে 70 দিনের মধ্যে জন্ডিসে আক্রান্ত একটি বাচ্চা যারা বিলিয়ারি অ্যাট্রেসিয়ায় আক্রান্ত তারা না আসে তাহলে তাদের জীবন কিন্তু বিপন্ন হয়। সেই কারণে পেডিয়াট্রিক সার্জারি বিভাগ আজকে যে কাজটি করছে, তারা প্রায় 450টি অপারেশন করেছে গত এই তাদের ডিপার্টমেন্টে। তার মধ্যে বিলিয়ারি অ্যাট্রেসিয়ার সার্ভাইভাররা আমাদের সামনে আছে, তাদের মা বাবার কথা আমরা শুনেছি, তারা অত্যন্ত আনন্দিত, কিন্তু তাদের মনে সন্দেহ আবার যদি কমপ্লিকেশন হয়, আবার যদি জন্ডিস হয় তাহলে প্রয়োজন হবে লিভার ট্রান্সপ্লান্ট, যার খরচ হবে 1 কোটি টাকার মতো। সেই লিভার ট্রান্সপ্লান্ট বাংলাদেশে 20 লাখ টাকায় আমরা এখানে সম্পন্ন করতে পারি, 20 থেকে 30 লাখ টাকায়। সুতরাং এর ব্যবস্থাটি এখানে করতে হবে। আপনাদের অবগতির জন্য জানাই, ইতিমধ্যেই হেপাটোবিলিয়ারি সার্জারির প্রফেসর মহসিন বলেছে যে কখন তারা আর একটা ট্রান্সপ্লান্ট করবে, এই জন্য আমার সামনে আসে না, আসলেই আমি জিজ্ঞেস করব। কিন্তু বাংলাদেশের ইতিহাসে সার্ভাইভাল বোন এবং ভাই, বোন দিয়েছে ভাইকে লিভার, সেই 1 বছর হয়ে গেছে। 1 জানুয়ারি 2023 এই অপারেশনটি হয়েছিল। 1 বছর পূর্ণ হওয়ার পরে আমরা সেই ভাই বোনের কথা শুনেছি, তারা ভালো আছে। আমরা ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট করেছি 52 বছরের ইতিহাসে, প্রথম ব্রেন ডেথ রোগীর। আপনারা জানেন গত বছর 18 জানুয়ারি আমরা যে অপারেশনটি করেছিলাম, 2 জন কিডনি রোগী, 2 জন অন্ধ রোগী, কর্নিয়া দিয়েছিলাম এবং কিডনি ফেইলিওর রোগীকে দিয়েছিলাম, রোগীরা সুস্থ ছিলেন। গত 25 জানুয়ারি আরেকটি সুখবর আমরা পেয়েছি, সেটা হলো যে আরেকটি ক্যাডাভার ট্রান্সপ্লান্ট করেছি, 2টো কিডনি, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে একটি, আর একটি হলো আমাদের কিডনি ফাউন্ডেশনে, আমাদেরই কিডনি ওখানে দিয়েছি আমরা। এই যে সাকসেস, তার সাথে আমরা শুধু সাকসেসই বলে যেতে চাই বলেই আজকের এই আয়োজনটি। বিলিয়ারি অ্যাট্রেসিয়া রোগীদের সেবা দেওয়ার জন্যে আমাদের ডিপার্টমেন্ট যে কাজগুলো করছে, আমাদেরই পার্শ্ববর্তী ডিপার্টমেন্ট এটা জানে কি না এটা নিয়ে আমার সন্দেহ দেখা দেয়। আমি সে কারণেই বলেছি, যারা যে কাজটি করছেন আপনারা অবশ্যই অন্যদেরকে এটা জানাবেন। আজকে আমি পেডিয়াট্রিক নেফ্রোলজিতে গিয়ে দেখি একই বেডে 3 জন ডায়ালিসিস করছে, 3টে বাচ্চা, তাদেরকে কিভাবে আলাদা করা যায় জায়গা খুঁজে একটা জায়গা দিয়েছি। আমার আরও জায়গা দরকার, এত অল্প জায়গা হয় না, কারণ আপনারা জানেন পদ্মা সেতু হওয়ার পরে 2000 রোগী বেড়েছে আবার আউটডোরে, আর এই মেট্রো রেলের জন্য আরও 1000 এই ইতিমধ্যে আসা শুরু হয়েছে। অর্থাৎ রোগীর সংখ্যা আস্থা যেখানে আছে সেখানেই বাড়ে। আজকে এই বিলিয়ারি অ্যাট্রেসিয়ার অপারেশনটা এখানে হয় বলেই আমাদের এত রোগী এখানে আসে। অর্থাৎ পেডিয়াট্রিক সার্জনরা ভালো ভালো কাজ করছে। জোড়া শিশু, আমরা বহু জোড়া শিশু সেপারেট করেছি, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে কয়েকদিন আগে আমাদের এখানে আরও একটা করার পথে, একটা আমরা সেপারেট করে বাড়ি পাঠিয়ে দিয়েছি, আরও অনেকগুলো আগে হয়েছে, রুহুল আমিন, জাহিদ এরা করেছে। জাহিদ আর একটা নোভা নাহার জোড়া শিশু আলাদা করতে যাচ্ছি। এসব অপারেশন বাইরে করতে যেখানে 50 লাখ থেকে 60 লাখ, আর আমাদের এখানে সেটা 2 লাখ 1 থেকে 2 লাখ, 50,000 থেকে 1 লাখ, এই যে সুবিধাটা আমরা দিতে পারছি এটা মানুষ জেনে ফেলেছে। অনেকে আমাকে ফোন করে যে আমার মায়ের তো একটা কিডনি লাগবে, দেওয়া যায় কিনা। এই যে জিনিসটা মানুষকে সচেতন করতে পেরেছি আমরা, এবং খরচও অনেক কম, এটা কিন্তু একটা বড় জিনিস। আমি আপনাদের অবগতির জন্য জানাই যে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা অত্যন্ত দক্ষভাবে তাদের মেডিকেল শিক্ষাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, এবং আপনারা জানেন যে বাংলাদেশে আমার এই হাসপাতালে 57টি ডিপার্টমেন্ট, 106টি কোর্স আছে, প্রতি বছর 2000 ছাত্রছাত্রী আসে, অর্ধেক আসে নন রেসিডেন্ট, অর্ধেক রেসিডেন্ট, এবং প্রতি 12,000 কিন্তু ইতিমধ্যে আমাদের MSMD MPhil তৈরি হয়েছে, 8,000 হয়েছে BCPS-এ। আর এই যে বিশেষজ্ঞের সংখ্যাও কম, আমাদের আরও বিশেষজ্ঞ সংখ্যা বাড়াতে হবে। তার জন্যে
আমরা কোর্সের ছাত্র সংখ্যা বাড়াচ্ছি, যেখানে ফ্যাকাল্টি আছে সেখানে যাদের ছাত্র সংখ্যা আগে ছিল 8 তাদেরকে আমরা 16তে উন্নীত করেছি, এভাবে যাতে করে বিশেষজ্ঞ তৈরি করা যায়। আমাদের এখানে পিএইচডি ছিল না, 24 বছরে মাত্র 2 জন, আমরা ইতিমধ্যে 52 জনকে এনরোল করেছি, যারা বিভিন্ন ইনস্টিটিউটে তারাও এই পিএইচডি করতে পারে। আমাদের জার্নাল ইন্ডেক্স হয়েছে, আমাদের ইমার্জেন্সি চালু হয়েছে। আমি মনে করি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় হাঁটি হাঁটি পাপা করে অনেক দূর এগিয়ে গেছে। আগামীতে আমাদের বাকি আছে রোবোটিক সার্জারি, আমরা খুব তাড়াতাড়ি শুরু করতে চাই। ইনস্ট্রুমেন্ট আমরা চেয়েছি, পেলেই আশা করি এবছরেই আমরা রোবট চালু করতে চাই। আমরা এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে চাই। আমাদের এই সমস্ত কার্যক্রমের অনুপ্রেরণা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনিই কিন্তু এই যে রোগীগুলো অপারেশন হয়েছিল ক্যাডাভারিক, তাদের অর্থ দিয়েছেন। অনেক রোগী যারা চিকিৎসা করতে পারে না, এক মা ফোন কান্নাকাটি করে বলছিল আমাদেরকে সহযোগিতার জন্য আপনার এই আবেদন, আমরা যদি সুযোগ পাই লিভার ট্রান্সপ্লান্ট করতে এখানে, আপনার খরচের ব্যাপারে আমি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীকে জানাবো, আশা করি তিনি এ খরচটি আপনাদেরকে দেবেন। এছাড়া আমাদের হজকিন্স লিম্ফোমা একটা ছেলে, তাকে আমরা হেমাটোলজিতে আনলাম, চিকিৎসা খরচ লাগলো 2.5 লাখ। আমি বললাম যে আমরা দিয়ে দেব, মাননীয় প্রধানমন্ত্রী সেটা পাঠালেন। আপনারা জানেন যে হাত পাখা একটা আকবর সে গান গেয়েছিল, তার চিকিৎসা খরচ মাননীয় প্রধানমন্ত্রী দিলেন। অর্থাৎ এরকম যদি কেউ গরিব নিজে পারে না, আমরা নিজেরাও দেওয়ার চেষ্টা করি, কারণ উনি কিন্তু ইতিমধ্যে 45 কোটি টাকার একটা ফান্ড আমাদেরকে এখানে দেওয়া আছে, যেটার থেকে 10,000 টাকা করে রোগীদের দেই, সোশ্যাল ওয়েলফেয়ার থেকে 5,000 দেই, আর যেখানে এর চেয়ে বেশি লাগে সেটাও আমরা না পারলেও মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তায় আমরা তাদের সহযোগিতা করি। আমি মনে করি পেডিয়াট্রিক সার্জারি অনেক কাজ করছে, মানুষকে আমরা জানাতে পারলাম, মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই যে আমাদের যে কাজগুলো হচ্ছে তা আপনাদের মানুষদের মধ্যে জানিয়ে দিয়ে এই চিকিৎসা সেবাটি বাংলাদেশেই যাতে করা যায়, দেশের বাইরে যাতে রোগী না যায়, তার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই। শুধু বলতে চাই ক্যাডাভারিক ট্রান্সপ্লান্টটা বাংলাদেশে আরও বেশি করে মানুষকে জানাতে হবে। ব্রেন ডেথ রোগী আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে থাকা অবস্থায় যদি আমরা ভেন্টিলেশন তুলে দেই, রোগীটি মারা যায়। সেই ভেন্টিলেশন তোলার আগে আত্মীয় স্বজনকে যদি বলি 8টা অর্গান তারা দিতে পারে, লিভার, কিডনি, হার্ট, লাং, স্প্লিন, প্যানক্রিয়াস, বোনস, কর্নিয়া, এই যে দেওয়ার সুযোগটা, এটা যদি আমরা শুরু করতে পারি তাহলে ভবিষ্যতে এখন যে কিডনি ট্রান্সপ্লান্টের সমস্যা, লিভার ট্রান্সপ্লান্টের সমস্যা, আত্মীয় স্বজন ছাড়া দেওয়া যায় না, অঙ্গ সংযোজন, মানবিক কারণে কেউ দিতে চাইলে, একটা লোক মারা যাচ্ছে কোথাও পাচ্ছে না কিডনি, মানবিক কারণে কেউ দিতে চাইলে একটা কিডনি দিয়েও বাঁচতে পারবে, সেই আইনটি আমাদের নাই। কিন্তু এই দেশ থেকেই একটা রোগী কিন্তু বাইরে ভাই চাচা বলে নিয়ে অপারেশন করে নিয়ে আসছে, তাদের কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আমরা আইনের বলে কিছু কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারি না। ক্যাডাভারিকটা যদি আমরা আরও বেশি করে মানুষকে সচেতন করতে পারি, এই অঙ্গ দিয়ে অনেক রোগীকে আমরা বাঁচাতে সক্ষম হব। তা আমি আশা করি মিডিয়ার সকল কর্মকর্তাবৃন্দের মাধ্যমে জনগণ সচেতন হবে। এবং একটা কথা সাথে বলে যাই, পবিত্র কোরআন শরীফে সূরা মাইদার 32 নম্বর আয়াতে বলা আছে যে একটা মানুষ যদি আর একটা মানুষকে বাঁচায়, সে যেন সমগ্র মানবকুলকে বাঁচালো। সেই কথা মনে করে আমরা আশা করব ভবিষ্যতে এই ক্যাডাভারের মাধ্যমে অঙ্গ সংযোজনের বিষয়ে আমরা এগিয়ে আসব। সৌদি আরব এবং ইরানে 40%-এরও বেশি ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট হয়। আমাদের দেশে যারা ধর্মীয় নেতৃবৃন্দ আছেন, মিডিয়া কর্মী আছেন, সবাই যদি এগিয়ে আসেন তাহলে আমরা ক্যাডাভারিক ট্রান্সপ্লান্টকে আরও জনপ্রিয় করতে পারবো। আমরা আশা করি বিলিয়ারি অ্যাট্রেসিয়ার যে রোগীগুলো এখন সার্ভাইভ করছে, তারা ভবিষ্যতে যদি লিভার ট্রান্সপ্লান্টের প্রয়োজন হয়, আমি আজকেই বলেছি এই 2 ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক সার্জারি অ্যাজ ওয়েল অ্যাজ হেপাটোবিলিয়ারি একত্রে বসে তারা ঠিক করবে। এবছরে একটা করতে চাই লিভার ট্রান্সপ্লান্ট 26শে মার্চের মধ্যে, আর আগামীতে প্রতি বছর প্রতি মাসে একটা করে যাতে করা যায় তার প্রস্তুতি নিতে হবে। আমি এই কথা বলে, আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্য শুনেছেন, এই জন্য ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় অভিভাবককে। সম্মানিত
সুধীমণ্ডলী এবং যে সমস্ত biliary atresia সার্ভাইভার্স বাবা মা এখানে এসছেন, আমি আপনাদের হয়ে আমি স্যারকে বা আপনাদের একটু আশ্বস্ত করতে চাই, আমাদের মাননীয় উপাচার্য স্যার উনি যে কথা বলেন উনি অন্তর থেকে বলেন, উনি বিশ্বাস থেকে বলেন এবং উনি যেটা করবেন উনি শুধু সেটাই বলেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্যারের সহায়তা নিয়ে আমরা একটা দক্ষ জনবল তৈরি করতে সক্ষম হব এবং অদূর ভবিষ্যতে লিভার ট্রান্সপ্লান্টেশন আপনাদের বাচ্চাদের এই বিশ্ববিদ্যালয় হবে, এই ব্যাপারে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই। সম্মানিত সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রীর অবদান পদ্মা সেতু, মেট্রো রেল। স্যার নিজেই বলেছেন পদ্মা সেতু হওয়াতে 2000 রোগী বেড়েছে আমাদের এখানে আগের থেকে, মেট্রো রেল হওয়াতে আরও 1000 বেড়েছে। কিন্তু স্যারকে বিনীতভাবে জানাতে চাই, বেড়েছে ঠিকই স্যার, কিন্তু আমরা পর্যাপ্ত কাজ করতে পারি। আপনি আমাদের শিশু সার্জারি বিভাগের ভর্তি রোগীর আসন সংখ্যা বৃদ্ধির ব্যাপারে আপনার আন্তরিক ইচ্ছা এবং আপনার হস্তক্ষেপ কামনা করি। এখন আমি শিশু হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান অধ্যাপক আমিনুর রশিদ স্যারকে বিনীত আহ্বান জানাচ্ছি স্টেজে এসে আজকের আমাদের এই অনুষ্ঠানের ব্যাপারে তার বক্তব্য তুলে ধরার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে উপস্থিত মাননীয় উপাচার্য, উপাচার্য, আমার শিক্ষক প্রফেসর সাজ্জাদুর রহমান স্যার, আমার বন্ধু প্রফেসর জাহিদ হোসেন, আমার অন্যান্য সিনিয়র এবং সহকর্মী যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সত্যি কথা বলতে কি, যে টপিকের উপরে এই আজকের সেমিনার, আমি যদি একটু লেটে আসছি, আমার একটু অফিসিয়াল কাজ থাকার জন্য আমার আসতে একটু দেরি হয়েছে। আমি একটা ছোট্ট একটা ডকুমেন্ট দেখাইতে চাই। এই যে দেখেন, এখানে 12টা স্লাইড আছে। হোপফুলি আজকে আমি আমার লকারের ভিতরে আমি এটা পাইছি। 1992 সালের মার্চ মাসের 14 তারিখে সোসাইটি অফ সার্জনসের একটা মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে আমি একটা কেস প্রেজেন্ট করেছিলাম, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট সাকসেসফুল কেস অফ biliary atresia, এবং সেই ডকুমেন্টটা এখন আমার হাতে। আমি জানতাম না, এই 33 বছর পরে আমাকে আবার সেই স্লাইডটা হাতে নেওয়া লাগে। তো এটা হচ্ছে ইতিহাস এই biliary atresia। তো এখন সেই 1992 সাল থেকে যেটা ডকুমেন্টেড অলরেডি আমার কাছে আছে, এই biliary atresia অপারেশন আমরা করে যাচ্ছি এবং আমাদের সাকসেসও আছে। পিডিয়াট্রিক সার্জারি অনেক ক্ষেত্রেই অনেক ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু দুই একটা সাবজেক্ট মানে টপিকে এখনও আমাদের কিছু অনেক আমরা আশানুরূপ উন্নতি করতে পারিনি। তার জন্য অনেকগুলা ফ্যাক্টরি এখানে আছে। তো biliary atresia আজকে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যে লিভার ট্রান্সপ্ল্যান্ট। সাধারণত 1/3 পেশেন্টের কিন্তু কাঁচাই অপারেশন করলেও হয় না, রেজাল্ট ভালো হয় না। 2/3 পেশেন্টের ইমপ্রুভমেন্ট হয় যদিও, এবং তার হাফ কিন্তু পরবর্তী উইদিন 5 ইয়ার্স তাদের আলটিমেটলি লিভার ফেলিউর হয় এবং এদেরকেও করা লাগে, লিভার ট্রান্সপ্ল্যান্ট করা লাগে। কিন্তু এখন আমাদের সামনে যে চ্যালেঞ্জ, আমার মনে হয় এই দীর্ঘ 33 বছর পরে আমরা এখন সেই স্টেজে আসছি যে স্টেজে আমাদেরকে এই সব জিনিসগুলো এখন চিন্তা করা লাগবে। কারণ আমরা এখন পদ্মা সেতু বানাইতে পারছি, আমরা এখন মেট্রো রেল বানাইতে পারছি, কাজে আমাদের এখন টার্গেট যেটা সেটা হচ্ছে লিভার ট্রান্সপ্ল্যান্ট। এবং
সত্যি কথা বলতে কি আমি নিজেও এই ব্যাপারে অত্যন্ত চিন্তা ভাবনা করতেছি যে কিভাবে এটা সম্ভব, কিভাবে এই ট্রান্সপ্ল্যান্ট করা যায়। তো আমি রিকোয়েস্ট করব, যদিও বিসি স্যার চলে গেছেন, বিসি স্যার আমাদের একটা প্রেরণা যে লিভার ট্রান্সপ্ল্যান্ট করার জন্য এদেশে যদি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের সাথে শিশু হাসপাতালকেও আমরা সম্পৃক্ত করতে পারি, তাইলে আমার মনে হয় এই কাজটা আরও ভালো হবে এবং জাতির জন্য অনেক উপকার হবে। তো আমি এই জন্য আহ্বান রাখাবো যে লিভার ট্রান্সপ্ল্যান্ট করার জন্য আপনারা যেভাবে আগাবেন আমাদেরকেও আপনাদের সাথে সম্পৃক্ত করবেন। আমি শুধু এই আশা করেই আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য আমাদের সম্মানিত ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর সামিদুর রহমান স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আসলে ডিজিজটা নিয়ে তেমন কিছু বলবো না, আজকে এই সামনে বসে আমার অনুভূতিটা একটু প্রকাশ করব। আমি জানতাম খুব কাছাকাছি থেকে ঢাকা মেডিকেলে জানতাম যে হেপাটোবিলিয়ারির অনেক কাজ বঙ্গবন্ধুতে হয়, সেটা ছিল কানের একটা অনুভূতি। আজকে তার সাথে একটা অ্যাড হলো যে চোখের একটা অনুভূতি। তা আসলে এত কাজ হয়, এত পরিচ্ছন্ন কাজ হয়, এটা আমার ধারণা ছিল না। আমিও প্রায় 25 বছর ধরে তো পেডিয়াট্রিক সার্জারিতে আছি। আমাদের ঢাকা মেডিকেলে যদিও পেশেন্টগুলো একটু লেটলি যায়, তবে বছরে অন অ্যান অ্যাভারেজ মোর দ্যান 100 পেশেন্ট যায় বিলিয়ারি অ্যাট্রিসিয়ার। বেশিরভাগ অপারেশনে আমরা ফেইলিওরের দিকে যাই বিকজ অফ লেট প্রেজেন্টেশন। এই ডিপার্টমেন্টে এত সুসংগীত যে এখানকার সাকসেস রেটটা সত্যি আমাদেরকে অনুপ্রেরণা জাগাচ্ছে। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট টু প্রফেসর জাহিদ, উনি আমার বড় ভাই। উনি একজন চুপচাপ মানুষ কিন্তু খুবই কর্মঠ, ডিপার্টমেন্টকে অনেক গতিশীল করেছেন। আমি ওনার টিম, ওনার টোটাল কাজ, ওনার ডিভোশন, ওনার ডেডিকেশন সব কিছুকে রিয়েলি এবং গ্রেটলি অ্যাপ্রিসিয়েট করছি। অন বিহাফ অফ দি ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক সার্জারি ঢাকা মেডিকেল কলেজ, I really give a thanks to Professor Zahid and his team for not doing something for the people, those who have got the hepatobiliary disease, which is corrected by surgery. But by his endeavor, I am sure many of our young pediatric surgeons will be inspired and encouraged to go on the path which is shown by you, sir. Thank you very much. সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমাদের শিশু সার্জারি বিভাগের সম্মানিত শিক্ষক প্রফেসর ডক্টর রুহুল আমিন স্যারকে বিনীত অনুরোধ জানাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর সাজ্জাদুর রহমান স্যার, আমাদের প্রো ভাইস চ্যান্সেলর অ্যাডমিন অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, হেপাটোবিলিয়ারি চেয়ারম্যান, আমাদের পেডিয়াট্রিক সার্জারির চেয়ারম্যান, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজির চেয়ারম্যান এবং সামনে উপবিষ্ট আমার কলিগ, স্টুডেন্ট এবং যারা পেশেন্টের প্যারেন্টস, পেশেন্ট, সবাইকে ধন্যবাদ। আমি আসলে তেমন কিছু বলবো না, কারণ এই বিভাগে আমাদের সাজ্জাদুর রহমান স্যার ছিলেন, উনিও আজকে আসছেন। আমরা আসলে উই আর গোয়িং ফরওয়ার্ড। আমি শুধু এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে আমাদের সপু স্যার আছেন, স্যারকে একটা রিকোয়েস্ট করব যে আসলে এখানে তো আমাদের অ্যাডাল্ট ট্রান্সপ্লান্টেশন হচ্ছে, কিডনি ট্রান্সপ্লান্টেশন হচ্ছে, লিভার ট্রান্সপ্লান্টেশন হচ্ছে। এখন আমাদের পেডিয়াট্রিক সার্জারিতে আমাদের আসলে যে ম্যান পাওয়ার আছে, সেই ম্যান পাওয়ারগুলি তো কোনো জায়গায় ট্রান্সপ্লান্টেশন হচ্ছে একটা কম্বাইন্ড ইউনিট, এটা তো প্রতিদিন করে না, কিন্তু একটা টিমের মাধ্যমে কাজ করে। তো আমি আমাদের শরফুদ্দিন স্যারকে রিকোয়েস্ট করব যে উইথ কনসালটেশন উইথ দ্য কিডনি ট্রান্সপ্লান্টেশন টিম অ্যান্ড হেপাটিক ট্রান্সপ্লান্টেশন টিমের সাথে যেন আমাদের পেডিয়াট্রিক সার্জনদেরকে, যারা ইন্টারেস্টেড ইয়াং সার্জন যারা আছে,
তাদেরকে যেন ইনভলভ করলে হবে কি, কারণ যে কোনো ট্রান্সপ্লান্ট সার্জনের প্রিলিমিনারি একটা ভাস্কুলার সার্জারি ট্রেনিং লাগে, তারপরে তার অবজারভেশন লাগে অ্যাডাল্ট সার্জারিক্যাল টিমে, দেন দে গো ইন টু পেডিয়াট্রিক সার্জারি ট্রান্সপ্লান্ট। সুতরাং এইটুকু বলে আমি শেষ করতে চাচ্ছি। আমি এখানে আমাদের হ্যাপাটোবিলিয়ারি সার্জারির চেয়ারম্যান আছে এবং স্যারও বলে গেছেন যে স্যাররা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে। তো আমি আশা করি যে এই টিমে যে শুধু আমাদের বঙ্গবন্ধুর স্টুডেন্টরাই মানে টিচারাই থাকতে হবে, নট নেসেসারিলি, যেহেতু এটা একটা বিশ্ববিদ্যালয় এবং প্রত্যেক প্রতিষ্ঠানে তো ট্রান্সপ্লান্ট ইউনিট করা সম্ভব না, যার ফলে শিশু হাসপাতাল বা আমাদের অন্য পেডিয়াট্রিক সার্জারি ডিপার্টমেন্ট যারা আছে, যারা স্পেশালি ইন্টারেস্টেড টু বিল্ড কেরিয়ার ইন ট্রান্সপ্লান্ট সার্জারি, তাদের সমন্বয়ে একটা যদি আমাদের ডিপার্টমেন্ট যদি একটা টিম করে, যারা কিডনি ট্রান্সপ্লান্ট অথবা হ্যাপাটিক ট্রান্সপ্লান্টে যারা অংশগ্রহণ করতে চায়, সেই টিমের সাথে যদি এই বিশ্ববিদ্যালয়ের টিমের একটা সমন্বয় থাকে, যখন এরা ট্রান্সপ্লান্ট করবে তখন তারা আসলো, দেখলো, গ্রাজুয়ালি দে ক্যান বিল্ড আপ দেয়ার স্কিল অন ট্রান্সপ্লান্ট সার্জারি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ প্রফেসর ডক্টর রুহুল আমিন স্যারকে। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্যে আমাদের অতি প্রিয় অধ্যাপক ডাক্তার তোসাদ্দেক হোসেন জামাল স্যারকে বিনীত অনুরোধ জানাবো। আসসালামু আলাইকুম। আসলে নিজের ঢোল নিজে পিটানো ঠিক না। আমরা চাইতেছিলাম, আমরা এনজয় করছিলাম যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা এসছেন তারাই আমাদেরকে একটু অনুপ্রেরণামূলক কথা বলুক। তারপরেও আমার যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের আজকে বিসি স্যার তো নাই, আমাদের সাজ্জা স্যার আছেন। আমার ভালো লাগছে যে জুনিয়রদের মাধ্যমে স্যারের পরিচিতিটা করানো দিতে পারছি। আমাদের মধ্যে অনেকে আছেন এই কমিউনিকেশনের জন্য কেউ কাউকে চিনি না, তো আমাকে আমার এই বিশেষ করে আমার অ্যাসোসিয়েশন এই জন্য চিনে যে আমি আসলে ম্যাক্সিমাম লোককেই আমি চিনতাম এবং চেনার চেষ্টা করতাম। শিউলি আসছে, শিউলিকে ধন্যবাদ, অনেকদিন পরে দেখলাম। আমরা যেটা করতে চাই আসলে সেটা হলো কথা নয়, কাজ। আমরা এই আশ্বাসের বাণী কিন্তু বহুদিন ধরে শুনে আসছি। আমি একটু ইয়ার সুরেই বলবো যে এই বিলেরিয়া ট্রিশিয়া এটা আজকের জিনিস না। এই বিলেরিয়া ট্রিশিয়ার এক্সপিরিয়েন্স আমি যার হাতে শিখেছি সে শফিকুল হক স্যার। আমি তাকে অবশ্যই শ্রদ্ধার সাথে স্মরণ করব। স্যার যে কটা বিলেরিয়া ট্রিশিয়া করে গেছে তাদের অবস্থা আমরা দেখেছি। তারপরে আমার পাশে বসে আছে আমার কলিগ রুহুল আমিন স্যার, ওনার হাতেরও এক্সপিরিয়েন্স আছে, আমার নিজেরও এক্সপিরিয়েন্স আছে। কিন্তু একটা পর্যায়ে যখন আমরা লিভার ট্রান্সপ্লান্টের আশ্বাস পেলাম না, আমরা প্রত্যেকেই কিন্তু হাত গুটিয়ে নিলাম। সেই প্রেক্ষিতেই আমি প্রশংসা দিব আমাদের ছোট ভাই জাহিদকে, বর্তমান চেয়ারম্যান, যে এই নিরাশার মধ্যেও আশার বাণী আপনাদের মাঝে সঞ্চারণ করেছেন। আমাদের প্রচুর রুগী বিভিন্ন মেডিকেল কলেজে বিলিয়ারিয়া ট্রিশিয়া হচ্ছে, কিন্তু উই নিড, আমাকে বুঝতে হবে যে এটা একটা স্পেশাল জিনিস। এটা হাটে বাজারে করার রুগী না। যেমন আমরা লিপ প্যালেট ক্যাম্প করি, আমরা চোখ বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে করি। বিলিয়ারি ট্রিশিয়া বা হ্যাপাটিক সার্জারি ইজ নট সাচ এ থিং। এটা যদি কেউ চিন্তা করেন কোনো দিন এটার প্রোগ্রেস হবে না। ইটস নিডস এ স্পেস, ডেডিকেটেড পার্সন, ডেডিকেটেড ইনস্ট্রুমেন্ট অ্যান্ড প্রপার ট্রেনিং হোম অ্যান্ড অ্যাব্রড। আমরা বিদেশ এবং বাইরের এই ট্রেনিংগুলো যদি কমপ্লিট করতে না পারি এবং ডেডিকেটেড পার্সন টু ডু দিস, যে আর কিছু করবে না, আমাদের মতো হেড টু টো সার্জন হবে না, তাহলে এটার প্রোগ্রেস আমরা চোখের সামনে দেখতেছি ইনশাআল্লাহ। এবং আমরা বিশেষ করে আমাদের এই টিম যারা এটা করেছে এবং এই প্রচারে প্রসার, আমরা আশা করব এর মাঝ থেকেই অনেক ডোনার দাঁড়ায় পড়বেন যারা এটাতে ইনভেস্ট করবেন। বিদেশে কিন্তু শুধু সরকারি প্রণোদনা না, এই সকল বিষয়গুলোর ডেভেলপমেন্টের পিছনে বড় বড় কর্পোরেট হাউসগুলোর বিশাল রোল, ভূমিকা আছে। আমরা চাইব আমাদের আপনারাও যারা আছেন, বিশেষ করে গ্রহীতা, আপনারাও আপনাদের মাঝে আলাপ করে দেখবেন কারা ডোনেট করতে পারে, কারণ ডোনার ইজ নিডেড ইন দিস সেক্টর। সরকার একা পারবে না। তো সেই ক্ষেত্রে আমরা চাইব আমরা সমন্বিত প্রয়াসে আমাদের এই দীর্ঘদিনের স্বপ্ন সার্থক করব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের মাঝে ডায়াসে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধার এবং সম্মানের অধ্যাপক ডক্টর কবির স্যার। আমি প্রফেসর ডক্টর কবিরুল ইসলাম স্যারকে তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করব।
ডায়াসে বসে আছেন আমাদের চেয়ারম্যান অফ দি পেডিক সার্জি প্রফেসর জাহিদ, আমার টিচার প্রফেসর সাজ্জাদুর রহমান, and Pro VC Saifuddin, and head of the hepatobiliary surgery, and my colleague Professor Ruhul Amin. And in front of me there are my colleague professors and most of them but junior to me, and I am very happy that the survival of the biliary atresia children are also there with their parents. And I will not talk about biliary atresia. আমি আমার কিছু এক্সপিরিয়েন্সে বলি। আমি ঢাকা শিশু হসপিটালে জয়েন করলাম 1984। তখন কিন্তু biliary atresia পেশেন্টগুলো যেটা আসতো, দেখা গেলো তারা 6 মাস, 1 বছর, 2 বছরের টাইমে আসতো আমাদের সাথে। অ্যান্ড আমরা যদি ইউজুয়ালি আমরা করতাম না, বিকজ এদের যেটা আলটিমেটলি ফেট হবে কি, দ্যাট ইজ ডেথ, বিকজ তখন লিভার সিরোসিস ডেভেলপ করে, সিভিয়ার লিভার সিরোসিস। গ্র্যাজুয়ালি উই স্টার্টেড টু ডু দ্যাট, কে আপনারা আর্লি রেফার করবেন। আমাদের যে পেডিট্রিশিয়ানরা ছিল তাদেরকে আমরা বললাম যে আর্লি রেফার করা যায় উইদিন 1 month or 2 months, নট মোর দ্যান দ্যাট। তো সেভাবে আমরা শুরু করলাম, বাট আমাদের এন্ড রেজাল্ট ওয়াজ ভেরি ব্যাড। অ্যান্ড এখানে এসে দেখলাম, থ্যাঙ্কস টু জাহিদ, যে অনেক পেশেন্ট সার্ভাইভ করেছে, অনেক পেশেন্ট আছে, তাদের ডাটা যেটা আছে সেটা ভেরি গুড। অ্যান্ড ইন ফিউচার আই থিঙ্ক তারা আরও বেশি করতে পারবে, অ্যান্ড মে গেট সাপোর্ট ফ্রম দি আদার কলিগস অলসো। সো biliary atresia আসলে হোয়াট কী হয়, আমরা যদি কাসাই করি, হোয়াট ইজ দ্য সার্ভাইভাল রেট অফ দ্য চিলড্রেন, সেটা আমাদেরকে জানতে হবে। হাউ লং দে আর গোয়িং টু সার্ভাইভ, দ্যাট ইজ দ্য থিং। বাট এন্ড রেজাল্ট ইজ লিভার ট্রান্সপ্লান্টেশন, দ্যাট ইজ দ্য থিং, লিভার ট্রান্সপ্লান্টেশন। আর আমি আমার প্রফেসর সাজ্জাদুর রহমান স্যারের সাথে বসেছিলাম, উনিও আমাদের বললো কে ওয়াই দিস লিভার এটিওলজিটা বের করতে হবে, biliary atresia etiology, because prevention is much better than curative side. So we should also try to see that why the biliary atresia is occurring. So inshallah হয়তো in future আমরা আরো চেষ্টা করব, আরো বাড়াবো। But the thing is, pediatric surgery has gone so much. আমার লাস্ট 40 years যা pediatric surgery ছিল, আমরা শুধু করতাম হার্নিয়া, হাইড্রোসিল, ল্যাপারোটমি, নট ইভেন নিউনাটাল সার্জারি। এখন অনেক আমরা we are also doing laparoscopy, cystoscopy, and all other scopes we are doing that. So it will also someday will come that we will go for liver transplantation. Thank you all. Thank you. ধন্যবাদ স্যার। আপনারা জেনে খুশি হবেন, অবাক হবেন এবং আপনাদের ভালো লাগবে, যার হাত ধরে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের পথ চলা শুরু, সেই প্রাণপুরুষ অধ্যাপক ডক্টর সাজ্জাদুর রহমান স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি স্যারকে বিনীত অনুরোধ জানাবো, স্যার আমাদের ডায়াসে এসে একটু ছোট করে সংক্ষেপে একটু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি আমার এই পুরানো প্রতিষ্ঠানে এসে আমার এত খুশি লাগছে যে আমি খুশিটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি যখন স্টার্ট করেছিলাম তখন এখানে শিশু সার্জারি বিভাগ ছিল না। আই ওয়াজ দি ফার্স্ট সার্জন অ্যাপয়েন্টেড ইন দি গভর্নমেন্ট সার্ভিস। এখানে ছিল মাসুদ সাহেব ছিলেন শিশু হাসপাতালে, উনি আরম্ভ করেছেন আমার থেকে প্রায় 5 বছর আগে। তো ওখানে অনেক কিছু করা হচ্ছিল, কিন্তু
পিজি হাসপাতাল দিতেন, পিজি হাসপাতালে কোনো ভালো ব্যবস্থা ছিল না। লেট প্রফেসর গোলাম রসুল সাহেব এখানে এই শিশু সার্জারি অংশটা দেখতেন। আমি আসার পরে উনি আমাকে সঁপে দিলেন এটা। যাই হোক, এটা তো অনেক হিস্ট্রি, ইট ইজ হিস্ট্রি। আমি যেখানে দেখলাম আজকে আজকে যে শিশু সার্জারি বিভাগের হ্যাপাটোলজি সার্জনকে দেখে আমি খুব করেছি, অত্যন্ত খুশি হয়েছি। হি ওয়াজ ওয়ান অফ মাই হোপফুলি resident physician, resident surgeon আমার সময়ে, and I am very proud that he has brought his department to this level. তবে আমার একটা কথা, যে এই যে biliary atresia যে সার্জারি করে তাদেরকে ট্রান্সপ্লান্ট করে রোগীকে ভালো করার যে একটা প্রচেষ্টা, এটা কিন্তু খুব কষ্টসাধ্য। আই এম শিওর হি রিয়েলাইজেস অ্যান্ড উই অল রিয়েলাইজ এটা খুব কষ্টসাধ্য ব্যাপার এবং অনেক টাকা পয়সা লাগে। সেটা 180 মিলিয়ন এই আমাদের 80 মিলিয়ন মানুষের যে প্রোডাকশন হবে বিলিয়ারি অ্যাট্রেসিয়া, সেইগুলোকে আমরা ঠিকমতো দিতে পারবো কিনা, চিকিৎসা দিতে পারবো কিনা, এটা আমার সন্দেহ লাগে। আমি একটু আগে আমার আগের বক্তা বলে গেছেন যে এইটার বিলিয়ারি অ্যাট্রেসিয়ার কজ এবং প্রিভেন্ট যদি করতে পারি তাহলে বোধহয় আমাদের সব থেকে ভালো হবে এবং আওয়ার পপুলেশন উইল গ্রো ইজিয়ার, বেটার অ্যান্ড হেলদিয়ার। আমি আরেকটা আশাবাদী এখানে, আমরা এটা তো টেম্পোরারি স্টেজ অফ বিটুইন, প্রথমে বিলিয়ারি অ্যাট্রেসিয়া হলো, তারপর টেম্পোরারি স্টেজ অফ কাসাই সার্জারি, তারপরে আমরা লিভার ট্রান্সপ্লান্ট দেবো। কিন্তু এইটা প্রবাবলি ইজ এ টেম্পোরারি পিরিয়ড ইন দি লাইফ অফ সার্জারি অল টুগেদার। ভবিষ্যতে কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে এটাকে বন্ধ করে দেওয়া যেতে পারে, এটা চিরতরে শেষ হয়ে যেতে পারে, এটার একটা আশা আছে এবং অলরেডি দুনিয়ার বিভিন্ন জায়গায় এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে এটা ইমপ্রুভ করা হচ্ছে। আর যে ইমপ্রুভমেন্ট আসছে সেটাতে আপনাদের বলতে চাই, অলরেডি রিসেন্টলি দে হ্যাভ ডান জেনেটিক ইঞ্জিনিয়ারিং অন দি স্টেম সেল থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে স্পার্ম তৈরি করেছে এবং ওভাম তৈরি করেছে, অ্যান্ড দ্যাট স্পার্ম অ্যান্ড ওভার হ্যাজ বিন ফার্টিলাইজড অ্যান্ড এটাকে টেস্ট টিউবে এটাকে গ্রো করা হচ্ছে, হিউম্যান এমব্রায়ো তৈরি করা হচ্ছে। তো এগুলো তো ডেভেলপমেন্ট অদূর ভবিষ্যতে, মেবি আরও 30, 40, 50 বছরে আমরা আরও অনেক দূর এগিয়ে যাব। আর এইসব যে প্রবলেম আমরা পাচ্ছি এগুলো হয়তো আর পাবো না। যাই হোক, আমি আর বেশি করব না। আমি এই ডিপার্টমেন্ট এবং শিশু সার্জারি ডিপার্টমেন্টের আরও উন্নতি চাই এবং হয়তো ভবিষ্যতে এখানেই আমরা একদিন, আমি তো থাকবো না, আমাদের অনেকেই হয়তো থাকবে না, এইখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে এগুলোকে ভালো করার প্রচেষ্টা চলবে। এই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আমি সম্মানিত অডিয়েন্সের দৃষ্টি আকর্ষণ করছি, এইখানের সামনের গেট কেউ খুলবে না, এখন গেট থেকে কেউ বের হবে না, কোনো গেট খোলা হবে না, গেট থেকে বের হবে না। প্যাসেজে যারা হাঁটাহাঁটি করছে তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি যার যার জায়গায় গিয়ে বসার জন্য। এখন গেট খুলবে না, কেউ বের হবে না, কেউ ঢুকবে না। আর আমি মায়েদের দৃষ্টি আকর্ষণ করছি, আজকে ওদের বাচ্চাদের আনন্দ আমাদের আনন্দ, কিন্তু আপনাদের বাচ্চারা এইখানে এসে একটু ওরা লাফালাফি করছে, কিন্তু আপনারা একটু ওদেরকে একটু আপাতত কাছে নেন। এখন আমাদের 2-1 বক্তব্য আছে, আমরা বক্তব্যটা শেষ করি। এখন আমাদের আজকে যার নেতৃত্বে শিশু সার্জারি বিভাগ, হেপাটোবিলিয়ারি সার্জারি ডিপার্টমেন্ট যে এতদূর পর্যন্ত এসছে, আমাদের শিশু সার্জারি বিভাগের বর্তমান চেয়ারম্যান, আমাদের অভিভাবক অধ্যাপক AKM জাহিদ হোসেন স্যার, আপনাদের সামনে তার অভিজ্ঞতা, এতদূর এগিয়ে আসা সম্পর্কে উনি আপনাদের সামনে তার বক্তব্য উপস্থাপন করবেন। ধন্যবাদ। ধন্যবাদ শঙ্কর। আমি প্রথমে কবিগুরুর একটা লাইন দিয়ে শুরু করব।
মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে বাঁচিবার চাই। সবাই আমরা বাঁচার ইচ্ছা থাকে, তাই না? বাঁচার ইচ্ছা থাকে বলেই আমরা অসুস্থ হলে চিকিৎসকের কাছে যাই এবং চিকিৎসক নেই। আমাদের সামনে যে শিশুগুলো বেঁচে আছেন তাদেরও বাঁচার ইচ্ছা আছে, বাঁচার অধিকার আছে। তাই আমাদের এই শিশুগুলো সবাই এই একটা ডিভাস্টেটিং বিলিয়ারি অ্যাট্রেসিয়া রোগে ভুগতেছে। তাদেরকে আমরা 60 থেকে 70 দিনের ভিতরে যদি অপারেশন না করতাম নিশ্চিত তারা মৃত্যু হতো, কিন্তু সেই মৃত্যু থেকে তারা বেঁচে, অপারেশনের পর বেঁচে তারা এখন আমাদের সামনে খেলতেছে, লাফাচ্ছে। এটাই আমাদের এক ধরনের আনন্দ, আমরা এই বাচ্চাগুলোকে বাঁচাতে পেরেছি। কিন্তু তাদের এখনও আরও একটা মৃত্যুর সংখ্যা আছে, সেই সংখ্যা থেকে বাঁচানোর জন্যই আমাদের আজকের এই প্রচেষ্টা, যেন আমরা তাদের পরবর্তীতে যেন ওদের যে কোনো কমপ্লিকেশন হলে যে লিভার ট্রান্সপ্লান্টেশন দরকার, সেই লিভার ট্রান্সপ্লান্টেশন করার জন্য আমরা যে প্রচেষ্টা করতেছি, তার জন্য আমাদের এই সেমিনার। আজকের এই সেমিনারের উপস্থিত সব আমার শিক্ষকবৃন্দ, উপস্থিত চিকিৎসকবৃন্দ, সবাইকে আমার অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। এবং যে সমস্ত বিলিয়ারি অ্যাট্রেসিয়ার রোগী এবং তাদের অভিভাবক অনেক দূর থেকে এসেছেন, অনেকে পঞ্চগড় থেকে আসছেন, তেঁতুলিয়া থেকে আসছেন, অনেক কষ্ট করে আসছেন, চিটং থেকে আসছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আসছেন কষ্ট করে এখানে। আপনাদের এই রোগীগুলোকে, এই বাচ্চাগুলোকে দেখে আমার অনেক খুশি লাগতেছে, কারণ যেদিন আপনারা আসেন প্রথম আমার কাছে, আসেন তখন আপনাদের যে মনের অবস্থা ছিল, এখন মনের অবস্থা নিশ্চয়ই এরকম নাই। আপনাদের মুখ দেখে আমরা বুঝতে পারি যে আপনাদের যে মনের মধ্যে যে প্রশান্তি, একটা নিজের বাচ্চাকে এতদিন বেঁচে আছে, কারো কারো বয়স এখন 6-7 বছরও হয়ে গেছে। তাই আমি সবাইকে বলবো আপনারা যে আসছেন কষ্ট করে, তার জন্য ধন্যবাদ। এখন আমাদের যে মেইন, আমরা যে কারণে আমাদের এই সেমিনার করা, আমরা যেন এই বাচ্চাগুলোর জন্য যারা সারভাইভ করতেছে তাদেরকে যেন আমরা ভবিষ্যতে লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য সুযোগ করে দিতে পারি। কারণ এই একটা লিভার ট্রান্সপ্লান্ট একটা কমপ্লিকেটেড চিকিৎসা এবং কস্টলি চিকিৎসা, বাইরে যেতে করতে গেলে অনেক খরচের প্রয়োজন। আমরা যদি এখানে করতে পারি তাহলে তাদের সেই খরচটা কমবে, তাদের কষ্ট কমবে, আর সবার পক্ষে তো বিদেশে যাওয়া সম্ভব না। তাই আমরা এটা চেষ্টা করতেছি যেন আমাদের এই পেডিয়াট্রিক লিভার ট্রান্সপ্লান্টটা করা যায়। আমাদের এখানে অলরেডি হেপাটোবিলিয়ারি সার্জারি ওরা লিভার ট্রান্সপ্লান্ট শুরু করেছেন, আরও করবেন হয়তো। আমরা তাদের সহযোগিতায়, তাদের যে তারা যে করেছেন তাদের নিচে একটা ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, তাদের একটা অভিজ্ঞতা হয়েছে, আরও অভিজ্ঞতা হবে। আমরা তাদের সাথে একসাথে হয়ে সেই পেডিয়াট্রিক লিভার ট্রান্সপ্লান্ট করার চেষ্টা করব। আমরা আপনাদেরকে আশ্বাস দিতে চাই, আমরা চেষ্টা করব যেন আপনাদের বাচ্চাদেরকে আমরা চিকিৎসা দিই, আপনাদের এই হাসি মুখটা আমরা ধরে রাখতে পারি, সেই চেষ্টা করব আমরা সব সময়। এবং আপনারা আমাদের উপর বিশ্বাস রাখবেন। আমাদের এইখানে এই বিএসএমইউতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমাদের মাননীয় উপাচার্য মহোদয়ের প্রেরণায়, আমাদের এখানে মাননীয় উপাচার্য প্রশাসন আছেন, ওনাদের প্রশাসনের সহযোগিতায় আমরা আমাদের পেডিয়াট্রিক লিভার ট্রান্সপ্লান্ট করার চেষ্টা করব। আপনারা আমাদের উপর সেই বিশ্বাস রাখবেন, সেটাই আমি বলতে চাই। এই বিলিয়ারি অ্যাট্রেসিয়া রোগীগুলোর অপারেশনের জন্য প্রথম এগুলো আসলে একটা জটিল অপারেশন। বিভিন্ন জায়গায় অপারেশন আমাদের বিভিন্ন ঢাকাতে অনুষ্ঠান হয়। আমাদের অনেক পেডিয়াট্রিক সার্জন এটা করতেও চায় না, যেহেতু আউটকাম ভালো না, এদের লং টাইম ফলো আপ করতে হয়। এবং কিছু হয়, অনেকের হয়তো আউটকাম ভালো না, ওই জন্য এগুলো নিয়ে ডিল করতে চায় না। কিন্তু আমাকে এই জিনিসগুলো করতে যেয়ে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। আমি অনেক 5-6 জন ছেলেকে থিসিস করিয়েছি, রিসার্চ করিয়েছি কীভাবে কী করা যায়। তার মাধ্যমে আমার একটা প্রোটোকল সৃষ্টি করেছি এবং একটা অপারেশনের মডিফিকেশন করে আমি একটা আমার মতো করে একটা অপারেটিভ প্রসিডিওর এবং প্রোটোকল শেষ করতে, যার মাধ্যমে আমি আমার যতটুকু সাকসেস, আমাদের যে রিসোর্স আছে, রিসোর্সের মাধ্যমে আমরা যতটুকু এই রিসোর্সকে ইউজ করে যতটুকু করতে পারি ততটুকুই করার চেষ্টা করি। কিন্তু পশ্চিমা দেশে এই সমস্ত রোগীদেরকে আরও বেশি কিছু করার থাকে, তাদের যে পোস্ট অপারেটিভ যে সাপোর্টগুলো থাকে, আমাদের হয়তো সেই সীমাবদ্ধতা আছে বলে আমরা সব কিছু করতে পারি না। তো আমরা প্রথম হয়তো আমারও কিছু অসুবিধা হয়েছে, রুগীগুলো করতে অনেক সময় ফ্রাস্ট্রেট হয়ে গেছি যে এগুলো আসলে অপারেশন করে কী হবে, করে এত লাভটা কী। অনেকে আমাকেও ক্রিটিসাইজ করেছে। আমি এই ব্যাপারে আমার মেইনলি আমার মেন্টর যিনি প্রফেসর শফিকুল হক স্যার, তাকে আমি রেসপেক্ট করতে চাই, তার গ্র্যাটিটিউড জানাতে চাই, এবং যার অনুপ্রেরণায় আমি এই কাজগুলো করার চেষ্টা করেছি এবং আমি ওনাকে ধন্যবাদ জানাই। উনি আমাকে সবসময় অনুপ্রেরণা দেন। উনি আর থাকার কথা ছিল, ওনার বাচ্চা নাতি অসুস্থ থাকায় উনি আসতে পারেন নাই। তো আমি যারা বিলিয়ারি অ্যাট্রেসিয়া সার্ভাইভার বাবা মাদেরকে বলতে চাই, আমরা সামনে আশা করি আপনাদের হতাশ হবেন না। আমরা চেষ্টা করব আপনাদের এই হাসি মুখ ধরে রাখার জন্য, আমরা যেন ভবিষ্যতে এখানে লিভার ট্রান্সপ্লান্টেশন করতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করব।
আর যারা বিভিন্ন ইনস্টিটিউট থেকে এসেছেন, ঢাকা মেডিকেল থেকে এসেছে, সাসলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এসেছে, আমি দেখতে পাচ্ছি এখানে হ্যাপাটোবিলিয়ারি প্রফেসর বিধানচন্দ্র আছেন, আরও অন্যান্য যারা আছেন, সবাইকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান আসার জন্য। সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে। এখন আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে এসেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের আরেক অভিভাবক, শিশু সার্জারি বিভাগের সঙ্গে যার নারীর টান আছে, বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর একাডেমিক প্রফেসর সাইফুদ্দিন আহমেদ সাহিব স্যার, অ্যাডমিনিস্ট্রেশন। আমি স্যারকে বিনীতভাবে অনুরোধ জানাবো, সাথে সাথে স্যারের কাছে দাবিও রাখবো, আমাদের দাবির কথা স্যার অন্তরে ধারণ করে আমাদের উপাচার্য স্যারকে স্যার এই ব্যাপারে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং ছোট্ট মনি যারা এসছো, যারা আমরা বলবো যে বিলিয়ারি অ্যাট্রিশিয়া সার্ভাইভাল, তাদের গার্জিয়ান সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান, সিন্ডিকেট মেম্বার প্রফেসর এ.কে.এম. জাহিদ হোসেন, এই বিশ্ববিদ্যালয়ে পেডিয়াট্রিক সার্জারির প্রতিষ্ঠাতা সাজ্জাদুর রহমান স্যার, এখানে মঞ্চে উপবিষ্ট কবিরুল ইসলাম স্যার, যিনি সিলেটে ওনার অনেক পেশেন্ট কিন্তু এখনও ওনার জন্য দোয়া করে, আর বাংলাদেশের একজন ভালো সার্জন যিনি যমজ শিশু অপারেশনের গুরুধার, সেই গুরু প্রফেসর রুহুল আমিন। এখানে উপস্থিত লিভার ট্রান্সপ্ল্যান্ট টিমের বাংলাদেশ না শুধু আন্তর্জাতিক যারা সার্জনদের সাথে কাজ করেছেন, সেই প্রধান মহসিন চৌধুরী, সামনে উপবিষ্ট প্রফেসর আমিন, প্রফেসর সাবিদ, বি.কে. দাস, প্রফেসর তুষারদেশ হোসেন জামাল, প্রফেসর বিধান দাস এবং অন্যান্য শিক্ষকবৃন্দ, সুধীমণ্ডলী। আমি বেশি সময় নিব না, আপনাদেরকে 2-3 মিনিটের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যে কথাগুলো আলোচনা হয়েছে যে লিভার ট্রান্সপ্ল্যান্ট, এখানে মনে রাখতে হবে যে পেডিয়াট্রিক লিভার ট্রান্সপ্ল্যান্ট, এই পেডিয়াট্রিক লিভার ট্রান্সপ্ল্যান্ট, আমরা অ্যাডাল্ট লিভার ট্রান্সপ্ল্যান্ট বাংলাদেশেও হয়েছে, সারা বিশ্বব্যাপী হয়েছে। পেডিয়াট্রিক লিভার ট্রান্সপ্ল্যান্টটা একটু হলেও অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নিতে হয়, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কোনো ট্রান্সপ্ল্যান্টে পোস্ট অপারেটিভ ফলো আপ এবং পোস্ট অপারেটিভ সেই সাপোর্টটা আমাদের দেশে কিন্তু সীমিত। যেটা আমাদের দুর্বল পয়েন্ট সেটা আমাদের মেনে নিতে হবে। আমরা অপারেশন করি, পোস্ট অপারেটিভ সাপোর্টটা আমরা আপ টু মার্ক দিতে পারি না, বিশেষ করে ট্রান্সপ্ল্যান্ট সার্জারি করার পরে আমরা কিন্তু এতে অনেক জায়গায় আমরা হিমশিম খাই। এই জন্য দরকার আমাদের ট্রেনিং। আমাদের সেই ট্রেনিং যদি সঠিকভাবে হয়, এখানে নার্সেস ট্রেনিংটা খুব ইম্পর্ট্যান্ট। যেখানে আমরা এখানে লিভার ট্রান্সপ্ল্যান্ট করার পরে আমরা দেখেছি যে এই লিভার ট্রান্সপ্ল্যান্টের পরবর্তী সময়টা পোস্ট অপারেটিভ পোরশনটা কিন্তু নার্সদের উপরে ডিপেন্ড করে। তা আমার মনে হয় আমাদের উদ্যোগ হবে সমন্বিত প্রচেষ্টা, শুধু পেডিয়াট্রিক সার্জন না, অ্যাডাল্ট লিভার সার্জনরা এবং অন্যান্য যে ট্রান্সপ্ল্যান্ট সার্জনরা আছেন, এই সমন্বিতভাবেই যেন আমরা এই লিভার ট্রান্সপ্ল্যান্ট, পেডিয়াট্রিক লিভার ট্রান্সপ্ল্যান্টটা শুরু করতে পারি। এখানে আমি উল্লেখ করতে চাই যে সুপার স্পেশালাইজড হসপিটালে আমরা সেন্টারগুলোকে এমনভাবে সামঞ্জস্যভাবে করেছি যে ট্রান্সপ্ল্যান্ট সার্জারির আলাদা একটা পার্ট থাকবে, যেখানে সমন্বিতভাবেই ডিসিশন হবে, এবং সেইভাবে এই লিভার ট্রান্সপ্ল্যান্ট, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট, অন্যান্য ট্রান্সপ্ল্যান্টগুলো হবে, এবং এইগুলোর যাতে পরবর্তী পোস্ট অপারেটিভ পোরশনটা যেন ভালোভাবে মনিটরিং করা হয়, সেই ব্যবস্থাও আমরা রেখেছি। আমি আরেকটা কথা উল্লেখ করতে চাই, পেডিয়াট্রিক লিভার ট্রান্সপ্ল্যান্টে পিআইসিইউ খুব ইম্পর্ট্যান্ট। আমাদের এখানে পিআইসিইউ, 2টো পিআইসিইউ শুরু করা হয়েছে, কিন্তু এই পিআইসিইউ দিয়ে সেই ট্রান্সপ্ল্যান্ট রোগীদেরকে সেটা সাপোর্টটা করা যাবে না। আমাদের এই সমন্বিত উদ্যোগের মধ্যে ট্রেনিং এবং এই যে ট্রেনিংয়ের মাধ্যমে আমরা যে দক্ষ জনবল তৈরি করব, এদেরকে যেন আমরা সিলেকশনে কোনো রকম গাফিলতি না করি। মনে রাখতে হবে যে আমরা করলাম, কিন্তু আমাদের পরের জেনারেশন যেন সেটা ধরে রাখতে পারে, সেটাই হোক প্রত্যাশা। আর যে সকল রোগীর গার্জেনদেরকে বলি, আপনারা অনেক সৌভাগ্যবান যে আমাদের পেডিয়াট্রিক সার্জন এক একটা লেজেন্ড এই দেশের।
এবং এরা আন্তর্জাতিকভাবে এরা কিন্তু অনেক সমাদৃত। আমরা আমাদের স্থাপনা, আমাদের সমন্বিত প্রয়াসের জন্য হয়তো বা আমরা পারছি না, আমরা আশাবাদী আমরা করতে পারবো। এ দেশ বিনির্মাণে যেরকম আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়েছিলেন, আমরা কিন্তু এ দেশকে গড়েছি। সেই সুযোগ্য জাতির পিতার কন্যা, সুযোগ্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ দেশকে উন্নয়নের দুয়ারে নিয়ে গিয়েছেন। আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আমরা কিন্তু পিছিয়ে থাকব না, আমরা আমাদের সেই ব্যবস্থাটাকে উন্নত করব ইনশাল্লাহ। আমরা যেরকম ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট, অন্যান্য ট্রান্সপ্লান্ট যেরকম আমরা শুরু করতে পেরেছি, আশা করি আমরা শিশু লিভার ট্রান্সপ্লান্ট আমরা শুরু করব। এটাই হোক আজকের সেমিনারের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ স্যারকে। আজকে স্যারের বক্তব্যের সাথে সাথে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষিত হয়েছে। আপনাদের যারা ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত আমাদের শিশু সার্জারির শিক্ষক মণ্ডলী এসছেন, বিভিন্ন গার্ডিয়ান যারা এসছেন, তাদেরকে আবারও অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদের সাথে আছি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, প্যাকেট দেওয়া হয়েছে?